ভূগোলের মধ্যে যতগুলো টপিক আছে আজকে ক্লাস সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আজকের টপিক থেকে তুমি মিনিমাম 2টা কোশ্চেন পাবে, ম্যাক্সিমাম 3টা কোশ্চেনে পেতে পারো। আজকের ক্লাসটা অনেক লম্বা। আমি আশা করবো তোমরা ধৈর্য ধরে ক্লাসটা করবা। আমাদের সময় আজকে আমরা 1 ঘন্টা 15 মিনিটের মতো লাগবে। অনেক লম্বা একটা টপিক। তো আমরা যদি দেখি আগে বিসিএস গুলোতে কেমন কোশ্চেন আসছিল, এটা 42 বিসিএস আসছে কোশ্চেনটা, 41তমতে আসছে ইউডিএমসির পূর্ণরূপ, 40তমতে আসছে উপকূলীয় বসবাসকারী জনগোষ্ঠী যে ধরনের বন্যা কবলিত হয় তার নাম কি। তারপরে একটা বন্যার ইতিহাস থেকে একটা প্রশ্ন আসছে 40তমতে। 40তমতে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত, মানে প্রতিষ্ঠানের উপর একটা কোশ্চেন আসছে। তারপরে মানব সৃষ্ট আপদ 9 কোনটি প্রশ্ন আছে, তার মানে আমাদের ক্লাসিফিকেশনটা পড়তে হবে যে কোনটা মানব সৃষ্ট, কোনটা প্রাকৃতিক, কোনটা জলজ আবহাওয়াজনিত দুর্যোগ নয়। তার মানে দুর্যোগ ক্লাসিফিকেশন গুলো বেশ ইম্পর্টেন্ট, এটা বোঝা যাইতেছে। সেন্দাই ফ্রেমওয়ার্ক 2015-30, তার মানে ফ্রেমওয়ার্ক গুলো আমাদের একটু পড়তে হবে। এফসিডিআই প্রকল্পের উদ্দেশ্য, তার মানে আমাদের দুর্যোগ রিলেটেড বিভিন্ন প্রকল্পগুলো একটু পড়তে হবে। তারপরে কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে, তার মানে দুর্যোগের প্রভাবগুলো আমাদের একটু পড়তে হবে। খরাপ্রবণ অঞ্চল, তার মানে 37তমতে যেহেতু আমাদের আসছে একটা কোশ্চেন খরাপ্রবণ অঞ্চল কোনগুলো, তাহলে অন্য কোশ্চেন গুলো পড়তে হবে, কোনটা ভূমিকম্প প্রবণ, কোনটা বন্যা প্রবণ, তারপর কোনটা নদী ভাঙন প্রবণ, তার মানে ওই জিনিসটা আমাদের পড়া লাগবে। তারপরে কোন অঞ্চলে পরিবেশ বন নিয়ন্ত্রণ পানি নিষ্কাশন সেচের কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মানে আমাদের ইম্প্যাক্ট। দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা 2015 কবে জারি হয়েছে, 36তমতে। তার মানে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে গভর্নমেন্টের যে প্ল্যান গুলো, এগুলো আমাদের ডিটেলস পড়তে হবে। 4 সালের ভয়ঙ্কর সুনামি ঢেউয়ের গতি ছিল ঘন্টায়, তার মানে আমাদের খুব রিসেন্ট টাইমে আমাদের যে প্রাকৃতিক দুর্যোগগুলো এগুলা নিয়ে একটু ছোটখাটো আইডিয়া আমাদের রাখতে হবে। সুনামির কারণ হলো 36তমতে আসছে, তার মানে আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণটা কি এই রিলেটেড একটু 2 লাইন পড়তে হবে। নিচে কোনাপট্টি এর প্রত্যক্ষ প্রভাব, সেম আমাদের দুর্যোগের প্রভাবটা পড়তে হবে। তারপরে দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে যদি পর্যায়ক্রমে সাজাই তাহলে কোন কাজে সর্বপ্রথম পড়তে হবে, তার মানে দুর্যোগ মোকাবেলার যে একটা সাইকেল আছে আমাদের, যে প্রথমে আমরা ঝুঁকি চিহ্নিত করি, এরপরে আমরা প্রস্তুতি গ্রহণ করি, প্রশমন করি, পুনর্বাসন করি, তার মানে সাইকেলটা আমাদের ভালো করে পড়তে হবে। প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে, তার মানে আমাদের লেভেল গুলো আমরা এটা আমাদের পড়তে হবে। কালবৈশাখী ঝড় কখন হয়, প্রাকৃতিক দুর্যোগ টাইমিংটা আমাদের পড়তে হবে। ওকে, তাহলে আমরা এটা দেখে বুঝলাম কি, প্রত্যেক দেখো একটা বিষয়ে 4টা প্রশ্ন আসে 35তমতে, দেখো 1টা 2টা 3টা 4টা। তার মানে এই চ্যাপ্টারটা ভয়াবহ রকমের গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টারের প্রতি লাইন প্রতিটা ইঞ্চি গুরুত্বপূর্ণ তোমার, সুতরাং তোমরা চিন্তা করে দেখো মনোযোগ দিবা নাকি দিবা না। তো দুর্যোগ হচ্ছে যেটা আমাদের স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটায়, এই হয় হচ্ছে দুর্যোগ, এবং যেটা আমাদের সম্পদ এবং পরিবেশের ক্ষতি সাধন করে। বাংলাদেশে দুর্যোগের মাস হচ্ছে মূলত 16ই মার্চ থেকে 16ই অক্টোবর পর্যন্ত, তার মানে প্রায় 7 মাসের এই যে লম্বা সময় দুর্যোগের মাস, তো আর বাকি থাকে আর কি, বছরে আছে 12 মাস, তার মধ্যে 7 মাসই হচ্ছে আমাদের এখানে মোটামুটি দুর্যোগের মাস। তো দুর্যোগ হতে পারে 2 ধরনের, একটা হলো প্রাকৃতিক দুর্যোগ, একটা হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ। তো প্রাকৃতিক দুর্যোগ নিয়ে তোমাদের সাথে কথা বলার জন্য আমি মনে বেস্ট পারসন, তাই না? আমি বা স্নিগ্ধা, আমরা যে এলাকা থেকে আসছি, মানে ওখানের মধ্যে দুর্যোগ জিনিসটা হচ্ছে কমন। মানে কোন একটা বছরে যদি ঘূর্ণিঝড় না হয় তার মানে কেমন কেমন জানি লাগে, ঘূর্ণিঝড় হয় না, ঘটনাটা কি, হ্যাঁ এটা ঘূর্ণিঝড় হচ্ছে না কেন, বা এই বছর কখন ঘূর্ণিঝড় হবে, এরকম একটা ব্যাপার আর কি। তো মানে এইটাই হচ্ছে নর্মাল মনে হইতো আর কি ছোটবেলায়। তো প্রাকৃতিক দুর্যোগ আমরা একটু দেখি ক্লাসিফিকেশন গুলো, আমরা জানি এই নামগুলো, হ্যাঁ এগুলো আমরা জানি, বন্যা, নদী ভাঙন, খরা, টর্নেডো, ভূমিকম্প, শৈত্যপ্রবাহ। তো এটা আবার শীতকালে হয় বেসিক্যালি। তো এখানে আমরা একটু দেখি যে প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও, মানে যেগুলোর জন্য আমরা দায়ী না, এগুলোর জন্য তো আমরা দায়ী না, হ্যাঁ আমরা কিছুটা দায়ী, আমাদের দায় আছে, একদম দায়ী না তা না, কিন্তু এটা প্রকৃতি এটা ব্যবস্থা করে, কিন্তু এগুলো হচ্ছে একদম সোলি আমাদের দ্বারা ক্রিয়েটেড মানব সৃষ্ট দুর্যোগ। যেমন বিভিন্ন যুদ্ধ, এখন দেখো তুমি ইউক্রেনে একটা ওখানে দুর্যোগ পরিস্থিতি চলতেছে, তাই না? এটা তো পুরোপুরি আমাদের ক্রিয়েটেড। বনাঞ্চল নিধন করে ফেলছি আমরা গত 1 বছরে, কোভিড এর টাইমে পুরো বিশ্বে আমেরিকার আয়তনের চেয়ে বেশি তোমার বন জঙ্গল ধ্বংস করে ফেলা হয়েছে। তারপরে এই যে আমরা কোনো পরিবেশের প্রতিক্রিয়া মূল্যায়ন না করে এই যে বিভিন্ন আমরা উন্নয়ন প্রকল্প করতেছি, এর ফলে যে কি ইম্প্যাক্ট পড়তেছে এটা কিন্তু আমাদের জন্য একটা ভয়ঙ্কর। সো কিছু বিষয় আছে, ধরো তোমার শুনতে মন খারাপ লাগলো, বিষয়টা ট্রু, যে
আমরা যদি কোনো সিটি ডেভেলপমেন্ট করতে চাই, কোনো সিটি ডেভেলপমেন্ট যদি করতে চাই, সেই ডেভেলপমেন্টের সবচেয়ে লিস্ট যে প্রায়োরিটি হবে সেটা হলো ফ্লাইওভার। যদি তুমি কোনো সিটিকে ফ্লাইওভার বানাও, ওই সিটিতে ধ্বংস করে ফেলতো, ওই সিটিকে আর ডেভেলপ করা পসিবল না। তো আমাদের চিটাগং এবং ঢাকা দুটো সিটিকে ফ্লাইওভার করা হয়েছে, এবং দুটো সিটি জাস্ট ডেথ হয়ে যাবে এগুলো। এই সিটির কোনো ফিউচার নাই আমাদের, এই দুটো সিটির কোনো ফিউচার নাই। তো বাংলাদেশের প্রধান দুটো সিটিকে জাস্ট ড্যামেজ করে ফেলা হয়েছে ফ্লাইওভার দিয়ে, কারণ ফ্লাইওভার করলে এখানের মধ্যে বেশি তোমার হচ্ছে দুর্নীতি করা যায়, বেশি টাকা খাওয়া যায়, অন্য উন্নয়ন প্রজেক্টে এত টাকা দুর্নীতি করা যায় না, যা দুটো সিটিকে ড্যামেজ করে ফেলা হয়েছে। এটা যে প্রতিক্রিয়া আমরা এখন টের পাচ্ছি, তাই না, যে ঢাকা শহরে ট্রাফিক জ্যামের পরিমাণ আরো বেড়ে গেছে, আরো বাড়বে সামনে। এই হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ, যেটা রানা প্লাজা দুর্যোগ। আর এটা হচ্ছে যে চেরনোবিল যে দুর্যোগ, তোমরা সেটা জেনে থাকবা। এটা হচ্ছে তখন সোভিয়েত ইউনিয়নের আন্ডারে ছিল ইউক্রেন, ইউক্রেন তো পরে আলাদা হয়েছে। তো সোভিয়েত ইউনিয়নের আন্ডারে চেরনোবিলে ওদের একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ছিল, এবং সেখানে যে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে, এই বিস্ফোরণ কিন্তু তোমার আশেপাশে কয়েকটা দেশে কিন্তু এটার ইম্প্যাক্ট পড়ে। আল্লাহ না করুক আমাদের দেশে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, যদিও এটা বিভিন্ন মহলতে বাধা ছিল, কিন্তু গভর্নমেন্ট করতেছে। এখন যে দেশগুলোতে সুশাসন নাই, সেই দেশগুলোতে যদি হয় নিউক্লিয়ার স্থাপনা করা হয়, এটা হচ্ছে খুবই অনুচিত। মানে যে দেশগুলো দুর্নীতি প্রবণ দেশ যেগুলো, তো আমাদের মধ্যে দুর্নীতি প্রবণ একটা দেশে যখন পারমাণবিক স্থাপনা করা হয়, এটা আমাদের জন্য আসলে জানি না আমরা কি হয় ভবিষ্যতে, সেটা আল্লাহ পাক জানে। তো বাংলাদেশের প্রধান যে প্রাকৃতিক দুর্যোগ সেটা হচ্ছে বন্যা। বন্যার প্রধান কারণ হচ্ছে মূলত বাংলাদেশের প্রধান তিনটা নদী, পদ্মা, মেঘনা, যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে যদি প্রবাহিত হয় তাকে বলা হয় বন্যা। তো 90% হচ্ছে আমাদের এই তিনটা নদী দায়ী। এই তিনটা নদীর মোট অববাহিকা এলাকার পরিমাণ হচ্ছে আমাদের 15,54,000, যার মাত্র 7% হচ্ছে বাংলাদেশে অবস্থিত, বাকিটা হলো ভারতে। তো আমাদের আন্তর্জাতিক নদী হচ্ছে মোট 57টি। তো এই 57টার মধ্যে ভারতে উৎপত্তি এরকম হচ্ছে তোমার 53টি। এমিল বলছে ওখানে আসলে বাদ করা যাবে না। যাই হোক, আমরা আসলে ফিউচার তো প্রেডিক্ট করতে পারি না, কিন্তু তোমার যেই সেন্স থেকে বিরোধিতা করা হয়েছে, আমাদের অনেকে বিরোধিতা করছে, তার মধ্যে একটা হচ্ছে আমরা তো তোমার সুশাসনের যথেষ্ট অভাব আছে আমাদের দেশে, দ্যাটস ওয়াই আমরা খুব ভালনারেবল কোনো স্থাপনা করা আমাদের জন্য খুব রিস্কি হয়ে যায়। তো বিপদ সীমাগুলো আমরা একটু দেখি। তোমার এলাকার পরিমাণটা, না এলাকার পরিমাণটা এখানের মধ্যে না খুব একটা ইম্পর্টেন্ট না, আমরা তথ্যগুলো মনে রাখি এখানের মধ্যে। তো এই ইয়েটা খুব গুরুত্বপূর্ণ এখানের মধ্যে, যে কোনটাতে কি পয়েন্ট। তো তিস্তাতে হচ্ছে ডালিয়া পয়েন্টে, এখানে যদি 52.60 সেন্টিমিটারের উপরে যদি উঠে যায়, তা এটা হলো বিপদ সীমা ধরা হয়। যমুনা তলে বাহাদুরাবাদ পয়েন্ট, এটা 19.50 সেন্টিমিটার। পদ্মা হচ্ছে তোমার মাওয়া পয়েন্ট, এটা হলো 6.10 সেন্টিমিটার। মেঘনা তো নরসিংদীতে যে তোমার 5.2 সেন্টিমিটার উপর উঠলে এটাকে বিপদ সীমার উপরে হয়েছে বলে ধরে নেওয়া হয়। তো মূলত আমাদের এখানে বন্যার সিজনটা হচ্ছে অগাস্ট এবং সেপ্টেম্বর, এই 2 মাস। তো বন্যার কারণ প্রাকৃতিক কারণ আছে, মানব সৃষ্ট কারণ আছে। প্রাকৃতিক কারণ হচ্ছে যদি উজানে যদি প্রচুর বৃষ্টি হয়, হ্যাঁ উজান মানে হচ্ছে ধরো একটা নদী এভাবে, তাই না, আমরা কিন্তু লো ল্যান্ডে আছি, এই বাংলাদেশের এখানে আছে, হ্যাঁ আমরা লোয়ার ল্যান্ডে আছি। ধরো এই একটা নদী ধরো হিমালয়তে উৎপন্ন হয়েছে, হ্যাঁ, তাহলে এই নদী প্রবাহিত হইতে 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 এসে বাংলাদেশে হয়ে এই বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। এই উপরের যে আপার স্ট্রিম যেটা, ওটা হচ্ছে উজান। তাহলে ওখানে যদি প্রচুর বৃষ্টি হয় তাহলে আমাদের এলাকাটা প্লাবিত হয়ে যায়। তারপরে আমাদের যদি যে শাখা নদী, তাহলে এই শাখা নদীগুলো যদি পলিমাটি জমে যায় প্রচুর পরিমাণে, তাহলে কি হবে, এরা যে পরিমাণ পানি অ্যাকোমোডেট করতে পারতো, তাহলে ওরা তো পলি জমে গেছে, তাহলে ওদের এখানে আর ওরা পানি অ্যাকোমোডেট করতে পারবে না, তাহলে আশেপাশে এলাকা প্লাবিত হয়ে যাবে। বঙ্গোপসাগরে যদি তীব্র জোয়ার ভাটা হয় তাহলেও বন্যা হইতে পারে। তারপর ভৌগোলিক অবস্থান, তারপরে মেইন যে রিভারটা তার যদি ডেপথ যদি খুব কম হয়, তারপরে বরফ গলা পানি প্রবাহ যদি বেড়ে যায়, ভূমিকম্প, এগুলো হচ্ছে প্রাকৃতিক কারণ। আর মানব সৃষ্ট কারণ হচ্ছে যে নদী অববাহিকায় প্রচুর এখানে গাছপালা কেটে ফেলা হইলো। তারপরে যেমন বাংলাদেশের গঙ্গা নদীর উপর যে ফারাক্কাবাদ, তাহলে যদিও তোমার হচ্ছে ইন্ডিয়া যদি তার ফারাক্কাবাদ যদি ছেড়ে দেয় পানি, তাহলে প্রচুর পানি একসাথে এখানে প্লাবিত হয়ে যাবে, তাহলে এটা একটা কারণ, যদি তার সবগুলো গেট যদি সে খুলে দেয়। তারপরে বিভিন্ন যখন বাঁধের প্রভাব, আমরা পরিবেশ প্রতিবেশ চিন্তা ভাবনা না করে যদি বাঁধ বানাই, তাহলে হচ্ছে এরকম বন্যা হবে। এবং অপরিকল্পিত নগরায়ন, আমরা যদি বন্যা ক্লাসিফাই করি 3 রকম বন্যা, একটা হচ্ছে মৌসুমী বন্যা, আকস্মিক বন্যা এবং জোয়ার ভাটা জনিত বন্যা।
তো মৌসুমী বন্যা হচ্ছে এটা ঋতুভিত্তিক হয়, বিভিন্ন ঋতুতে হয়, ব্যাপক বিস্তৃতি, এটা ক্ষতির পরিমাণ অনেক বেশি এবং পানির হ্রাস বৃদ্ধির গতি কিন্তু খুবই ধীর। আর আকস্মিক বন্যা হচ্ছে এখানে হুট করে বন্যা হয়ে গেল পার্বত্য এলাকায়, যেমন তোমার পাহাড় থেকে হুট করে অনেক পানি নেমে আসলো, এটা হচ্ছে পার্বত্য এলাকায় দেখা যায়, এবং এখানে পানির হ্রাস বৃদ্ধির যে গতি অত্যন্ত দ্রুত, পানি উঠতেও কোনো তোমার সময় লাগে না, পানি নেমে যেতে আবার সময় লাগে না। আর জোয়ার ভাটা জনিত বন্যা যেটা, এটা হচ্ছে স্বল্পস্থায়ী, যেমন আমরা যারা দ্বীপ অঞ্চল থেকে আসছে, যেমন সন্দ্বীপে এই ধরনের বন্যা হয়, যেখানে তোমার যদি জোয়ারের পানি যদি কোনো কারণে অনেক বেড়ে যায়, ইউজুয়ালি তোমার বছরে কয়েকটা টাইমিং আছে, ওই টাইমের মধ্যে যেমন পূর্ণিমার সময় অনেক জোয়ার পানি বেড়ে যায়, তো বছরের নির্দিষ্ট কিছু দিন আছে যখন জোয়ার পানি অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যাওয়ার পরে তখন বেড়িবাঁধ ক্রস করে তখন ভিতরে পানি ঢুকে যায়, এগুলো হচ্ছে জোয়ার ভাটা জনিত বন্যা। এটা খুব স্বল্পস্থায়ী, তারপরে এটা সাধারণত হচ্ছে 3 থেকে 6 মিটার পানি উঠবে, এরপরে ভাটার সময় আবার পানিটা নেমে যাবে। এটা অমাবস্যা পূর্ণিমায় কিন্তু এই বন্যা রূপ ভয়াবহ। সো যাদের বাড়ি মোটামুটি খুব তোমার সমুদ্র এলাকার কাছাকাছি, তারা কিন্তু এটার সাথে বেশ পরিচিত। বন্যার প্রভাবটা আমরা একটু দেখি। তো বন্যার দাপট শুরু হয়েছে মূলত 54 সাল থেকে, এর আগে তো বন্যা ছিল কিন্তু এত প্রলয়ঙ্করী এরকম ছিল না। 1954 সালের আগে 3টা ভয়াবহ বন্যা হয়েছে, 67-তে, 1767, 1917 এবং 1943 সালে। তার মানে দ্বৈত শাসন প্রবর্তিত হয় কত সালে বলতো? দ্বৈত শাসন 93 সালে তো বেটা ইয়ে হয়, চিরস্থায়ী বন্দোবস্ত হয়। গল্পের মতো মনে রাখবা 57-তে সিরাজউদ্দৌলা শেষ কিন্তু, হ্যাঁ, তারপরে 64-তে বক্সার যুদ্ধের মাধ্যমে মীর কাসিমের শেষ, সবাই শেষ। 1765 সালে কি হয়েছে তোমার, মুঘল সম্রাট বলছে যে টাকা পয়সা, ওরা কিন্তু মুঘল সম্রাটের থেকে কি দায়িত্ব নিচ্ছে, টাকা পয়সা হচ্ছে তারা তুলবে, আর মুঘল শাসক কি করবে, শুধুমাত্র শাসন করবে, তাই না? যে শাসনকে কিন্তু তোমার হচ্ছে যে আমাদের লোকজন করবে, টাকা পয়সা কিন্তু ইংরেজরা তুলবে, এই হলো দ্বৈত শাসন 1765 সালে, তাই না? তাহলে এই দ্বৈত শাসন শুরু হইলো, কে শুরু করছে দ্বৈত শাসনটা? ক্লাইভের মাথা থেকে বেরোইছে, ক্লাইভের মাথা থেকে বুদ্ধিটা বেরোইছে, টাকা পয়সার দায়িত্ব কিন্তু ওদের, শাসক করবে নবাব। তাহলে 65 সালে দ্বৈত শাসন শুরু হইলো, ব্যাপক বন্যা হইলো, ওরা তো টাকা তোলার জন্য ব্যাপক অত্যাচার করতো কৃষকদের উপরে, তাহলে ওরা হচ্ছে দ্বৈত শাসন শুরু হইলো, ভয়ঙ্কর বন্যা হইলো, এবং এই বন্যা পরিস্থিতিতে কি হয়েছিল কয়েক বছর পরে ভয়ঙ্কর রকমের দুর্ভিক্ষ, এবং যে দুর্ভিক্ষে এখানের মধ্যে হাজার হাজার মানুষ মারা গেছে, তাই না? 54 সাল থেকে 98 পর্যন্ত মোট বন্যা হয় 32টি, আর মহাপ্রলয়ঙ্কারী বন্যা হয় 17টি। হোয়াট ইজ মহাপ্রলয়ঙ্কারী বন্যা? আমরা আসবো কয়েকটা মহাপ্রলয়ঙ্কারী বন্যা নিয়ে। তো বিপদ সীমা এটা হিসাব করা হয় মূলত যমুনা নদীকে একক ধরে, তার মানে যমুনা নদীর যে তোমার এখানে যে হাইট, তার উপর দিয়ে যদি পানি প্রবাহিত হয়, তখন ধরা হয় যে পানিটা বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই হচ্ছে সেই মহাপ্রলয়ঙ্কারী বন্যা। দেখো বাংলাদেশ ব্যাংকের সামনে কিন্তু পানি, তোমাদের অনেকে জন্ম মনে হয় না তখন, তাই না? কার কার জন্ম হয়েছিল তখন 98-তে? সরি, এটা হলো 88-তে, সরি এটা হলো 88-তে, এটা 88-তে। আমরা আসবো সামনে মহাপ্রলয়ঙ্কার আরেকটা বন্যাতে আসবো, 98 বন্যাতে আসবো। তো এটা হলো 88। এটা হচ্ছে যে এখানে 87 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়, এটা 2 মাস স্থায়ী ছিল, এবং এখানে তোমার হচ্ছে যে 2/3 এলাকা বা 30,000 বর্গ মাইল, এইটা হচ্ছে সে আমাদের মহাপ্রলয়ঙ্কারী বন্যা। তো এই 2/3 এলাকা বা 30,000 বর্গ মাইল এলাকা তলিয়ে যায়, প্লাবিত হয় 67টি জেলা এবং 293 উপজেলা। এগুলা 88 সালের বন্যা, ভয়ঙ্কর। এইটা হচ্ছে সেই ঐতিহাসিক বন্যা 98 সালেরটা। তোমাদের অনেকে মনে জন্ম হয় না তখন, না? এইটাকে বলা হয় বিংশ শতকের সবচেয়ে মহাপ্রলয়ঙ্কারী বন্যা। হুম, কারণ এটা স্থায়ী ছিল 80 দিন। তাহলে দেখো এটা ছিল প্রায় তোমার 60 দিনের মতো, এটা হলো 88, এটা ছিল 2 মাসের মতো স্থায়ী ছিল এটা, হ্যাঁ। আর 98টা প্রায় 3 মাসের কাছাকাছি সময় তোমার স্থায়ী ছিল, এবং 3 কোটি মানুষ এখানে কিন্তু প্লাবিত হয়। কিন্তু ছবিটা উল্টাপাল্টা লেগে গেছে, এই জন্য আমি একটু কনফিউজ হয়ে গেছি। এটা হলো 98 সালের ছবি হবে, এটা ঢাকা শহরের মধ্যে তলায় গেছে, আর ওইটা হচ্ছে তোমার 88। আচ্ছা, 98 সাল আমরা দেখি, এখানে এটাকে বলা হয় তাহলে কি বিংশ শতাব্দীর 98, মৃত্যু 98, বিংশ শতাব্দীর মহাপ্রলয়ঙ্কারী বন্যা। 91-তে আমরা আসবো, ওটা সাইক্লোন, এটা বন্যা না, সাথে ওটা সাইক্লোন ছিল ওটা।
তাহলে এই মহাপ্রলয়ঙ্করী বন্যা, বিংশ শতাব্দীর মহাপ্রলয়ঙ্করী বন্যা 98 সালে, এখানে কি হয়েছে, বিপদসীমার 112 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে, এবং এখানের মধ্যে 52টা জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা হচ্ছে, এই ছবিটা হচ্ছে মূলত 1998 সালের ছবি। এটা এই দেখো, ঢাকা শহরে দেখো, একদম বাংলাদেশ ব্যাংকের সামনে পর্যন্ত পানি, পুরো ঢাকা শহর তলানি ছিল তো 3 মাস। এটা হচ্ছে 2000 সালের বন্যা। এখানে দক্ষিণ পশ্চিমাঞ্চলে 16টি এলাকা বন্যা হয়। আচ্ছা, কয়টা এলাকা বন্যা হয় এটা তোমাকে মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট মনে রাখো যে 28 সালের যে বন্যা, এখানে প্রায় তোমার এটা 2 মাসের মধ্যে স্থায়ী হয়েছিল, এবং এখানে প্রায় বিপদসীমার 27 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। যে কটাতে তো মনে রাখা যায় আর কি। আর এইটা হচ্ছে মহাপ্রলয়ঙ্করী বন্যা 98টা, স্থায়ী ছিল 80 দিন, এটা তথ্যটা মনে রাখতে হবে। আর এখানে 112 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। কম্পেয়ার করি করে পড়বা যে ওখানে ছিল 87, এখানে হচ্ছে 112। তারপরে 2020 সালে, মানে মাত্র কিছুদিন আগে, এটা একটা রিসেন্ট বন্যা, এখানে তোমার বন্যা কবলিত 33টা জেলা সহ ক্ষতিগ্রস্ত হয় 40টা জেলা। তো বন্যা নিয়ন্ত্রণ করার জন্য 2 ধরনের ব্যবস্থাপনা, একটা হচ্ছে খুব সাধারণ ব্যবস্থাপনা, একটা খুব শ্রমসাধ্য এবং ব্যয়বহুল। তো সাধারণ ব্যবস্থাপনাগুলো কি কি, যে এমন বাড়িঘর বানানো যেটা খুব সহজে স্থানান্তরযোগ্য, তারপরে নদীর তীরে ঘন জঙ্গল সৃষ্টি করা, যাতে করে তোমার বন্যা যদি তোমার আসো, পানি যদি আসো এখানের মধ্যে, তাহলে ঢেউটা যাতে প্রশমিত হয়ে যায় এখানের মধ্যে। তারপর নদী শাসন ব্যবস্থা সুনিশ্চিত করা, এবং বন্যার পূর্বাভাস বা সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন সাধন করা, যে কখন বন্যা হবে এটা যদি আগে থেকে যদি তোমার সিগন্যাল দিয়ে দেওয়া যায়, তা মানুষ কিন্তু অ্যালার্ট থাকতে পারে, তখন আমরা ক্ষয়ক্ষতি কিন্তু আমরা কিছুটা দূরীকরণ করতে পারি। স্নিগ্ধতার এলাকায় যখন এরকম বন্যা, স্নিগ্ধরা কি করতো তোমরা, ওরা হচ্ছে এরকম চিরা গুড় এগুলা পলিথিনের মধ্যে ঢুকায়া তারপর কি করতো, উঠানের মধ্যে গর্ত করে ভিতরে ঢুকে রাখতো, তাই না? তা কলসির মধ্যে পানি ভরাট করে কলসির মুখটা পলিথিন দিয়ে মোড়াইয়া তার পানির মানে মাটির নিচে এটা পুঁতে রাখতো, যাতে করে বন্যা চলে গেলে যাতে খাবার বা পানির যাতে সমস্যা না হয়। নালে ঘটনা কি হবে, প্রত্যেকটা পুকুর কিন্তু তোমার বন্যা পানি তলায় গেল, টিউবওয়েলের পানির ভিতরে তোমার বন্যা পানি ঢুকে গেছে, ওটা তো খাওয়া যাবে না। তো সেই জন্য ওই যে কলসির মধ্যে তোমার পানি ঢুকায়া এটা পলিথিনটা মোড়ায়া এটা মাটির নিচে গর্ত করে এটা আগে পুঁতে রাখা হইতো, খাবার দাবার চিনা টেলে পুঁতে রাখা হইতো। তো এখন এটা তো কখন করা যাবে, যদি বন্যার পূর্বাভাস দেওয়া হয় তখন এটা করা যাবে, নাহলে তো মানুষজন উঠ করে ঘুরতে ঘুরে দেখবে বন্যা শুরু হয়ে গেছে। তো এই জন্য আগে থেকে সতর্ক করতে হবে। আর যেগুলো খুব ব্যয়বহুল, যেমন যে নদীগুলো তোমার পলিজমে ব্লক হয়ে গেছে, ওগুলা ড্রেজারের মাধ্যমে এটা পরিবহন ক্ষমতা বৃদ্ধি করা। তারপরে পানিকে নিয়ন্ত্রণ করার জন্য যে জলাধার নির্মাণ করা, তো ভারত থেকে আসা পানিকে বাঁধের সাহায্যে নিয়ন্ত্রণ নিষ্কাশন করা, এবং সমুদ্র উপকূলবর্তী এলাকায় পানি অনুপ্রবেশ বন্ধ করা, বেড়িবাঁধ দেয়া, চারিদিকে বাঁধ দিয়া যাতে পানি ঢুকতে না পারে, এগুলো খুব ব্যয়বহুল। তারপরে দেখি যে আমাদের গভর্নমেন্ট কি কি প্রজেক্ট হাতে নিচ্ছে। ফ্লাড কন্ট্রোল, ড্রেনেজ এন্ড ইরিগেশন প্রজেক্ট, FCDI। এটা হলো বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন সেচ প্রকল্প। এটা শুরু করা হয় 1958 সালে, মানে পাকিস্তান পিরিয়ডে। এটা মানে প্রজেক্টটা নেওয়া হয় আর কি, চালু করা হয় 1965 সালে। এটার উদ্দেশ্য ছিল বন্যার প্রবণ 20% ভূমিকে রক্ষা করা। এইটা খুব গুরুত্বপূর্ণ। নিয়ন্ত্রক হলো পানি উন্নয়ন বোর্ড। যে FCDI কার আওতাধীন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আন্ডারে। আর FCDI মানে কি, ফ্লাড কন্ট্রোল, ড্রেনেজ এন্ড ইরিগেশন প্রজেক্ট। এর উদ্দেশ্য কি ছিল, 20% ভূমিকে রক্ষা করার উদ্দেশ্য। চালু হয়ে কবে, এটা 65 সালে চালু হয়। ফ্লাড অ্যাকশন প্ল্যান, তাহলে এই যে ফ্লাড অ্যাকশন প্ল্যান, এটা হচ্ছে গ্রহণ করা হয় 28 সালের বন্যার পরে। আর এটা কিসের আন্ডারে নেওয়া হয়, এটা হলো ইউএনডিপির ফ্লাড স্টাডি পলিসি, এবং 98 সালে G7 বৈঠকের পরে বিশ্ব ব্যাংকে বাংলাদেশের বন্যা মোকাবেলায় সমীক্ষা করার তাগাদা প্রদান করে। তার ভিত্তিতেই ফ্লাড অ্যাকশন প্ল্যানটা নেওয়া হয়। তো আসো FCDI, যেটা আমাদের গভর্নমেন্টের যে প্রজেক্ট, এর আন্ডারে কি কি সেচ প্রকল্প এটার আন্ডারে আছে আমরা দেখি। এগুলো হচ্ছে FCDI সেচ প্রকল্প, যেমন গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প, যাকে বলা হয় GK প্রজেক্ট, গঙ্গা কপোতাক্ষ। এটা অবস্থান হচ্ছে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা। পরীক্ষা আসবে এরকম যে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতাধীন এলাকা 9 কোনটি? হ্যাঁ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নোয়াখালী। তো নোয়াখালীর আওতাধীন নয়, এরকম প্রশ্ন আসবে। তারপরে আসবে DND, ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা। এটা কোন নদীর তীরাঞ্চলে? তাহলে এটা হলো দুটা নদী, বুড়িগঙ্গা এবং শীতলক্ষা। তারপর কর্ণফুলী বহুমুখী প্রকল্প, এটা হচ্ছে রাঙামাটি, এবং এটা তোমরা জানো যে কাপ্তাই লেক, যেটা থেকে তোমার জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। তারপরে উপকূলীয় বেড়িবাঁধ প্রকল্প, এটা উপকূলীয় 14টা জেলার মধ্যে অবস্থিত। তারপরে উত্তরাঞ্চল নলকূপ প্রকল্প, এটা দিনাজপুর এবং ঠাকুরগাঁওতে।
মেঘনা ধনাগোদা প্রকল্প এটা চাঁদপুরে, মনু নদী প্রকল্প এটা হলো মৌলভীবাজার, আর খোয়াই নদী প্রকল্প হচ্ছে হবিগঞ্জে। প্রশ্ন আসতে পারে যে খোয়াই নদী প্রকল্প এটা কোন জেলায়, মনু নদী প্রকল্প এটা হচ্ছে যে কোথায়, হ্যাঁ এইভাবে প্রশ্ন আসতে পারে। এই চারটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আসে আমরা তিস্তাবাদ প্রকল্প, আমরা চলে যাই। তো তিস্তাবাদ হচ্ছে তোমার এটা মূলত যে এলাকাগুলো কভার করে রংপুর, লালমনিরহাট এবং নীলফামারী, এবং এটা আওতাভুক্ত এলাকা হচ্ছে 1,32,000 হেক্টর, আর শেষযোগ্য হচ্ছে এখানের মধ্যে 1,11,406 হেক্টর। তার মানে এর উদ্দেশ্য কি, এই যে পানিটাকে এখানের মধ্যে আটকে রেখে এই পানিটাকে সেচ দিয়ে যাতে করে তোমার ফসলি জমিতে ফসল উৎপাদন করা যায়। কিন্তু এখন পর্যন্ত ইন্ডিয়ার সাথে যেহেতু আমাদের তিস্তা নিয়ে এখনো কোনো কিছু সেটেল হয় নাই, সো ওরা কতটুকু পানি ছাড়বে তার উপরে ডিপেন্ড করে এই দিক দিয়ে কতটুকু পানি পাওয়া যাবে। এখন পর্যন্ত যেহেতু সেটেল হয় না ইস্যুটা, সো তিস্তাবাদ প্রকল্পের যে মেইন উদ্দেশ্য, যদি এটা ইন্ডিয়া যদি পানিটা ছাড়তো প্রপারলি তাহলে কিন্তু আমাদের এখানে অনেক কৃষি জমি এখানে চাষ করা যেত। তো যেহেতু এখন সেটেল হয় না ইস্যুটা, সো এখানে আসলে যে উদ্দেশ্য করা ছিল সেই উদ্দেশ্য পুরোপুরি এখনো আমাদের ইয়ে হয় না, বরং উল্টা আরো এখানে চর পড়ে যাচ্ছে এলাকায়, যেহেতু পানির প্রবাহ খুব একটা নাই। এটা 79 থেকে 98 পর্যন্ত এই প্রকল্প নেওয়া হয় 7টা জেলার 35টি উপজেলা। তো এখানের মধ্যে বাট্টা ধরবে 615 মিটার, জল কভার আছে 44টি। বর্ষায় আটকে রাখা যায় না মাথা, বর্ষাকালে তো আমার দরকার নাই, তো আমার তো লাগবে বর্ষাকালে আটকে রাখলে তো এটা বন্যা হয়ে যাবে। আমার আমার লাগবে ড্রাই সিজনে, ড্রাই সিজনে পানি সাপ্লাই লাগবে। হ্যাঁ, বর্ষার সময় তুমি আটকে রাখবে কি, বর্ষার সময় তো এটা তোমার একদম ফ্লাড হয়ে যাবে, তাই না, উপর দিয়ে উঠে চলে যাবে যদি তুমি না ছাড়ো। তো এই হচ্ছে কালবৈশাখী ঝড় কয়েকদিন আগে হইলো, যেটা গতকালকে একটা কালবৈশাখী ঝড় আছে তাই না, জয়পুরহাটের দিকে। আমটাম দেখলাম অনেক পড়ে গেল। হ্যাঁ, গতকালকে একটা কালবৈশাখী ঝড় হলো, অনেক আম পড়ে গেল। তো বাংলাদেশে আঘাত হানে মূলত এপ্রিল থেকে মে মাসে, এপ্রিল মাস চলতেছে, তাহলে তুমি বুঝে গেলে এপ্রিল মাসে তোমার হচ্ছে যে কালবৈশাখী ঝড়। হ্যাঁ, তোমাদের এখানে হয়েছে, আচ্ছা। আম পড়ছে না তোমাদের এখানে? আমাদের মুমতাহিনা আম পড়ছে তোমাদের এখানে? আচ্ছা, আমাদের সবার জন্য পাঠিয়ে দিও কাঁচা আম পড়লে। এইটা মানে আজকে একটা কোশ্চেন আসছিল তাই না, যে কালবৈশাখী ঝড়ের প্রবাহ দিক উত্তর পশ্চিম দিক থেকে তোমার হচ্ছে কালবৈশাখী ঝড়টা প্রবাহিত হয়। দিক কি ঠিক আছে সুস্মিতা? কালবৈশাখী ঝড়ের দিক ঠিক আছে কিনা, নাকি ঠিক নাই? দক্ষিণ দিক থেকে মেবি, আমার তো মনে হচ্ছে দক্ষিণ দিক থেকে। আচ্ছা, হ্যাভ টু চেক। হ্যাঁ দক্ষিণ, আচ্ছা আমি এটা চেক করে দিব। আমি সম্ভবত এটা যে বই থেকে নেওয়া হয়েছে সেই বইতে উত্তর পশ্চিম দিক থেকে। আচ্ছা, এটা আমি হচ্ছে যে চেক করে দিব, এটা সাইডে আপলোড করার আগে আমি এটা চেক করে দিব। তো কালবৈশাখী ঝড়ের সময় গতিবেগ মূলত গ্রীষ্মকালের শেষ ভাগ এবং বর্ষাকালের প্রথম ভাগে। আর প্রাক মৌসুমী বায়ু ঋতু মানে আমাদের কিন্তু মৌসুমী সিজন শুরু হচ্ছে, রাইট? তো এই প্রাক মৌসুমী সিজনে কালবৈশাখী ঝড়টা হয়, গতিবেগ হলো 40 থেকে 60 কিলোমিটার। আচ্ছা, আমি এটা চেক করে দিব যে কালবৈশাখী ঝড়ের তোমার যে দিকটা, এটা হচ্ছে বেসিক ভিউতে ওরা লিখছে তোমার উত্তর পশ্চিম দিক থেকে, আমাকে এটা চেক করে দেখতে হবে, সেই জন্য এখানে মধ্যে উত্তর পশ্চিম আছে। চেক করে তারপরে এডিট করে দিব যদি ইয়ে থাকে, নট শিওর। তো নতুন একটা বিপদ আমাদের দেখা যাচ্ছে, সেটা হচ্ছে তোমার বজ্রপাত। বজ্রপাত হচ্ছে এটা আগে আমাদের এখানে দেশে কিন্তু এত বেশি ছিল না। এটা গত 17 মে 2016 সালে বলা হচ্ছে যত বেশি এরকম গ্লোবাল ওয়ার্মিং আস্তে আস্তে হতে থাকবে তত পৃথিবীতে বজ্রপাত কিন্তু হতে থাকবে। এবং এটা ডেঞ্জারাস কেন, এটা তো কোনো সিগন্যাল নাই আগে থেকে, এটা আমরা আগে থেকে বুঝতে পারবো না এটা কোথায় হচ্ছে, কখন হচ্ছে, কি হচ্ছে, আগে থেকে কোনোভাবে এটা বোঝা যাবে না। এটা কিন্তু ভয়ঙ্কর তোমার হচ্ছে একটা জিনিস। তো এই দায়িত্ব মনে রাখবা যে 2016 সাল থেকে এটা আমাদের দেশের এটা প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়েছে, এবং এটা হচ্ছে আমাদের দেশের 13তম প্রাকৃতিক দুর্যোগ। এবং বর্তমানে বিশ্বে দুঃখজনকভাবে বজ্রপাতে যত মানুষ মারা যায় তার 1/4 মারা যায় বাংলাদেশে। এটা কখন কাকে কোন জায়গায় অ্যাটাক করে, ধরো কৃষক কাজ করতেছে তোমার ইয়াতে মাঠে, বজ্রপাত হয়ে গেল। হ্যাঁ, তো আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বজ্রপাতে যে লোকটা মারা যাবে সে লোকটাকে সাউন্ড কি শুনবে নাকি শুনবে না, তোমাদের কি ধারণা? বজ্রপাতে যে লোকটা মারা যাবে মানে যার অ্যাটাক করবে ও কি শুনবে নাকি শুনবে না সাউন্ডটা? ও কিন্তু সাউন্ডটা শুনবে না।
মানে ও সাউন্ড কিন্তু শুনবে না, কিন্তু শোনার আগে কিন্তু ঘটনা শেষ, কিন্তু কারণ সাউন্ড আসবে পৃথিবীতে অনেক পরে। সো এটা থেকে বাঁচার তোমার একমাত্র ওই হচ্ছে আমরা খুব প্রিভেন্টিভ যদি কোনো মেজার যেগুলো আছে ইয়া স্থাপন করা, বিদ্যুৎটা তোমার শোষণ করে নেওয়ার জন্য যে টাওয়ারটাও স্থাপন করা, এগুলো ছাড়া আর কোনো ওই নাই। এবং খুব তোমার ঝড় বাদলার দিনে খোলা জায়গায়, খোলা মাঠে এখানে না থাকা, এটা হচ্ছে একমাত্র এটার কাজ। কারণ বাংলাদেশে মানে বিশ্বের টোটাল যে মানুষ মারা যায় বজ্রপাতে, তার 4 ভাগের 1 ভাগ বাংলাদেশে মারা যায়। গাছ হেল্প করে, হ্যাঁ, লম্বা কোনো কিছু থাকলেই তোমার তখন ওটার উপরে পড়ে। তো সিরাজগঞ্জে এটা হচ্ছে বজ্রপাতের হটস্পট। সিরাজগঞ্জের কাছে নাকি এখানের মধ্যে ভয়ঙ্কর জায়গা, কিন্তু সিরাজগঞ্জ ওখানের মধ্যে সবচেয়ে বেশি বজ্রপাত হয় বাংলাদেশে। তো বজ্রপাত এবং বৃষ্টি দুটো মিলে একসাথে বজ্র বৃষ্টি হয়, এটা সবচেয়ে বেশি হয় এপ্রিল এবং জুন মাসে। আর বজ্রপাতের সময়সীমা থাকে 30 থেকে 45 মিনিট। ঘরের ভিতরে না, ঘরের ভিতরে ঢোকার খুব একটা চান্স নাই। মানে তোমার উপরে যদি কোনো প্রোডাকশন থাকে, ধরো কোনো লম্বা গাছ থাকলো, তাহলে গাছ ওই বিদ্যুৎটা আগে তোমার আকর্ষণ করে ফেলবে। ধরো এখানের মধ্যে যদি কোনো লোক থাকে, তাহলে এই বিদ্যুৎটা কিন্তু গাছের উপরে এসে পড়বে সরাসরি। কিন্তু এখানে ফাঁকা জায়গা যদি থাকে এখানের মধ্যে, তা ফাঁকা জায়গা থাকলে তো এটা সরাসরি তার উপরেই পড়বে। তো আমাদের এ হচ্ছে আমাদের দেশের প্রাকৃতিক দুর্যোগ। তো আমরা একটু দেখি বজ্রপাতটা কেন হয়। কারণ আমরা দেখছি এর আগে বিসিএস পরীক্ষায় যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণ থেকে প্রশ্ন আসছে, তাহলে এখানে কারণ থেকে প্রশ্ন আসতে পারে। এটার একমাত্র কারণ হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত মেঘ, তার মানে মাইনাস চার্জযুক্ত মেঘ এবং প্লাস চার্জযুক্ত মেঘ। এই মেঘের মধ্যে আকর্ষণের ফলে পরস্পরের মধ্যে প্রবল বেগে ঘর্ষণ হয়। এই ঘর্ষণের সাথে তোমার তাপ, আলো এবং শব্দের সৃষ্টি হয়। তা আলোর বেগ যেহেতু অনেক 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 বেশি, আগে হচ্ছে আলোটা আমরা দেখবো। আলোর বেগ বিদ্যুতের বেগ কিন্তু সমান, তাই না? তার মানে যে লোকটা মারা যাবে ও কিন্তু তোমার সাউন্ডটা টের পাবে না, তার শব্দ কিন্তু আমরা পরে শুনবো। তো বজ্রপাতে বাঁচার জন্য অনেকগুলো উপায় আছে। একটা হচ্ছে খোলা এবং উঁচু জায়গায় তোমার থাকা যাবে না। তো যদি খোলা জায়গায় বা ফসলের মাঠে যদি কাজ করার অবস্থা যদি থাকে, সে ধরো বজ্রপাত শুরু হয়ে গেল, তো কি করবে? সে হাঁটু ভেঙে বসে পড়তে হবে। তারপরে উঁচু গাছপালা যেহেতু ওটার উপরেই পড়বে, বিদ্যুতের লাইন বা খুঁটি তার উপরেই তো পড়বে, ওটা থেকে আমাদের আলাদা থাকতে হবে। জলাশয়ের মধ্যে তোমার পানির মধ্যে বিদ্যুৎ পড়লে তো ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। আমাদের আশ্রয় নিতে হবে দালান বা পাকা ভবনের নিচে। বারান্দায় থাকা কিন্তু খুব রিস্কি। তুমি একটু ব্যালকনিতে ঘুরে আসবে, দেখবে হ্যাঁ ঘটনা কি ঘটতেছে, ভিডিও করবা, এগুলো ভিডিও করা বারান্দার মধ্যে থাকা এটা খুবই রিস্কি। এবং স্থাপনায় বৈদ্যুতিক যন্ত্রপাতি লাইন কিন্তু বিচ্ছিন্ন রাখতে হবে। এটা গত বছর আমাদের বাসার তোমার বাল্বগুলো সব ভেঙে গেছে তোমার ইয়ার মধ্যে। ভাগ্য ভালো আমাদের কম্পিউটার গুলো সবগুলা অফ ছিল, মানে এটা খুবই ভয়ঙ্কর। শহরের মধ্যে কিন্তু তোমার ফ্রিজের লাইন যখন এরকম বজ্রপাত হইতে থাকবে, ফ্রিজের লাইন, কম্পিউটার লাইন সবগুলো খুলে রাখতে হবে, কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর যদি বাড়ি যেতে হয় তাহলে আবার জুতো পরে যেতে হবে, ঘরে থাকতে হবে। হ্যাঁ, তারপরে খোলা স্থানে অনেক একত্রে থাকাকালীন প্রত্যেকে 50 থেকে 100 ফুট দূরে দূরে থাকতে হবে। নাহলে একজনের উপরে বিদ্যুৎ পড়লো, ওরা একজন ধরছে, ওর গায়ে ওর থেকে ওকে ধরবে, ওর থেকে ওকে ধরবে, এভাবে ধরবে। তো একজন থেকে একজন দূরে দূরে থাকতে হবে। তো ভূমিকম্প বাংলাদেশ যেহেতু মহাসাগরগুলো থেকে অনেক দূরে, সেহেতু বাংলাদেশ সামুদ্রিক ভূমিকম্পন প্রবণ অঞ্চল হিসেবে তেমন একটা এখানে চিহ্নিত করা যায় না। যে সমুদ্রের মধ্যে যে ভূমিকম্প প্রডিউস হয় তার খুব একটা তোমার ইফেক্ট বাংলাদেশে নাই। কিন্তু এরপরও বাংলাদেশ পুরোপুরি ভূমিকম্প থেকে মুক্ত না। বাংলাদেশের কয়েকটা অঞ্চল আছে যেখানের মধ্যে ভূমিকম্প প্রবণ এলাকা। একটা হচ্ছে উত্তরে আসামের খাসিয়া এবং জয়ন্তিকা পাহাড়, আর হিমালয়ের পাদদেশ, তারপর তোমার হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জ এবং বঙ্গোপসাগর তলদেশ। তাহলে যেহেতু আমাদের এই এলাকাগুলো, যেটা আমাদের আশেপাশে, এগুলো খুব ভূমিকম্প প্রবণ এলাকা। মূলত সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ এলাকা হচ্ছে তোমার যেগুলো মহাসাগরের আশেপাশে যেগুলো থাকে, তা আমাদের মহাসাগর থেকে অনেক দূরে, কিন্তু এই এলাকাগুলো থেকে আমরা কাছে। এই যে আসামের খাসিয়া পাহাড়, জয়ন্তিকা পাহাড়, হিমালয়ের পাদদেশ, আন্দামান দ্বীপপুঞ্জ, বঙ্গোপসাগর তলদেশ, যেগুলো আমাদের থেকে কাছে, এই জন্য আমরা কিন্তু ইফেক্ট থেকে পুরোপুরি মুক্ত না। ভূমিকম্প মাপার যন্ত্র হচ্ছে সিসমোগ্রাফ। আর যেই যন্ত্র দিয়ে মাপি বা আমরা যে স্কেল, সেই স্কেলটা হলো রিক্টার স্কেল। আরেকটা স্কেল মার্সেল স্কেল। তো রিক্টার স্কেলটাই এখানে আমাদের সবচেয়ে বেশি প্রচলিত। এই যে যন্ত্রটা সিসমোগ্রাফ, স্কেলটা বলে রিক্টার স্কেল। তো ভূমিকম্পের যে কেন্দ্র, এই দেওয়া ভূমিকম্পটা কেন্দ্র থাকে একটা, হ্যাঁ,
লেখাগুলো ছোট, হ্যাঁ এই স্লাইডগুলো আজকে আমি বানাই তো সেই জন্য। এই ধরো একটা কেন্দ্র, এখান থেকে তোমার এখানে ভূমিকম্প উৎপত্তি হলো এখান থেকে, হ্যাঁ। তো প্রত্যেকটা ভূমিকম্পের কেন্দ্রের আশেপাশে অনেকগুলো উপকেন্দ্র থাকে। তো এখানের মধ্যে দেখা যায় যে অগভীর কেন্দ্র আমরা যেগুলোকে বলি সেটা হচ্ছে যেটা 70 কিলোমিটারের মধ্যে যেগুলো থাকবে এগুলো অগভীর কেন্দ্র। কেন থাকবে বলে ভিতরে ডিপে। আর 70 থেকে 300 কিলোমিটারের মধ্যে যেগুলো থাকবে এগুলো মধ্য পর্যায়ের কেন্দ্র। আর 300 কিলোমিটারের চেয়ে বেশি ডিপ যদি হয় সেগুলো বলা হয় গভীর কেন্দ্র। আমরা যদি ভূমিকম্পকে ক্লাসিফাই করি তাহলে আমাদের রিক্টার স্কেলে 6 এর নিচে যদি হয় মানে 5 থেকে 6 ওগুলো হলো মৃদু ভূমিকম্প, 6 থেকে 7 যদি থাকে ওগুলো হলো তীব্র ভূমিকম্প, আর 7 থেকে 8 যদি হয় ওগুলো হলো ভয়াবহ ভূমিকম্প, আর যদি 8 এর উপরে চলে যায় ওগুলো হচ্ছে অত্যন্ত ভয়াবহ ভূমিকম্প। তো আমাদের দেশ যদিও তোমার ভূমিকম্পর থেকে কিছুটা প্রবণতা কম, কিন্তু এরপরও আমরা খুব তোমার সাম্প্রতিক অতীত আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছর 2-1 বার করে ভূমিকম্প হচ্ছে এবং এটা প্রবণতা আস্তে আস্তে বাড়তেছে। এবং আমাদের যেহেতু আমাদের অনেক বিল্ডিং কিন্তু তোমার স্ট্রাকচার পুরোপুরি কিন্তু বিশেষজ্ঞদের রিকমেন্ডেশন অনুযায়ী বানানো না, এখানে কোনটাতে যে কি রড দিছে মানে এটা খুবই ভীতিকর। আমি যখন চিন্তা করি যে কখনো যে ফ্ল্যাট কিনতে হয় মাথায় এটা চলে আসে যে ওই বিল্ডিংটা যে ডেভেলপার বানাইছে ওরা কি ভালো মতো রড গুলো দিছিল কিনা, ভালো রড দিছে কিনা আসলে। কারণ আমাদের যেহেতু সব সেক্টরে দুর্নীতি ভয়ঙ্কর রকমের, মানে এখানে এই বিষয়গুলো খুবই ডেঞ্জারাস। যদি ধরো কোনো কারণে ঢাকা চালা না করুক, ধরো 8 বা 8.5 মাত্রা ভূমিকম্প যদি হয় তাহলে কি হবে, এখানে তোমার হচ্ছে মানুষ দাফন করার জন্য লোক পাওয়া যাবে না। মানে তোমার একটার উপরে একটা পড়তে থাকবে, শুধু একটা বিল্ডিং এর উপর একটা বিল্ডিং পড়তে থাকবে। এবং ঢাকা শহরের আসলে কত পার্সেন্ট বিল্ডিং এখানের মধ্যে বিল্ডিং কোড মেনে বানানো হয়েছে, এটা একটা রহস্য। তো ভূমিকম্পন প্রবণ এলাকা যদি আমরা ভাগ করি, আমরা টোটাল এখানে অঞ্চল 1 এটা হচ্ছে মারাত্মক ঝুঁকিপূর্ণ। মারাত্মক মানে কি, যে রিক্টার স্কেলে যেটা আমাদের 7 এর উপরে যেটা চলে যাবে। অঞ্চল 2 হচ্ছে মাঝারি ঝুঁকিপূর্ণ, আর অঞ্চল 3 হচ্ছে কম ঝুঁকিপূর্ণ। তো আমাদের যেটা অঞ্চল 1 তার মানে দেশের উত্তর ও উত্তর পূর্ব অঞ্চল। কোন দিকে? উত্তর পূর্বাঞ্চল। আমাদের দেশের উত্তর পূর্বাঞ্চল এটা মারাত্মক ঝুঁকিপূর্ণ এলাকায় আছে। আর মাঝখানে যারা আছে মধ্যাঞ্চল এটা আমাদের মাঝারি, আর দক্ষিণ পশ্চিমাঞ্চল এটা মোটামুটি কম ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে আছে। 3টা এলাকা। এই হচ্ছে আমাদের কিন্তু সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং উত্তর পূর্বাঞ্চল অধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল। আর দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম এগুলো ভূমিকম্প প্রবণ অঞ্চল। তবে এগুলো হচ্ছে যে আগে যেটা বলছিলাম আমাদের তার তুলনায় কিছুটা কম। আর এগুলো হচ্ছে লিস্ট চান্স, এগুলো চান্স সবচেয়ে কম, এগুলো হচ্ছে কম ভূমিকম্প প্রবণ এলাকা। তাহলে রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, তারপরে তোমার খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এগুলো হচ্ছে কম ভূমিকম্প প্রবণ এলাকা। তাহলে আমরা যদি একটু দেখি আমরা কে কোন এলাকায় পড়ছে একটু দেখি তো। আমরা কে কোন এলাকায় পড়ছো, এগুলো অধিক, এটা হচ্ছে মাঝারি, আর এটা হচ্ছে কম। কে কোন এলাকায় পড়ছো কমেন্ট করো তো, কে কোন এলাকায় পড়ছো? মাঝারি এলাকায় পড়ছো, আচ্ছা এগুলো অধিক এলাকা, সেটা হলো মূলত আমাদের মাঝারি ভূমিকম্প এলাকা, এটা মাঝারি। এটা হচ্ছে কম ভূমিকম্প প্রবণ এলাকা। তো যারা হচ্ছে অধিক ভূমিকম্প প্রবণ এলাকা, তোমরা বিল্ডিং টিল্ডিং বানাইতে তোমরা কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে, যে প্রপারলি বিল্ডিং কোড বানায় বিল্ডিং বানাইতে হবে। তাহলে দেখি আমাদের এখানে কি কি ভূমিকম্প হইল। 1787 সালে যে প্রলয়ঙ্কারী ভূমিকম্প হয় ওই ভূমিকম্প দিয়ে ব্রহ্মপুত্র নদের গতিপথ শুদ্ধ পাল্টায় গেছে। মানে ব্রহ্মপুত্র নদ যেমন প্রবাহিত হচ্ছিল ওটার পুরো নদীর গতিপথই পাল্টায় গেছে, মানে এত মানে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে। 97 সালে একটা ভূমিকম্প হয়েছে 6 মাত্রায়, চট্টগ্রামে সামান্য পরিমাণ ক্ষয়ক্ষতি হয়। 8 সালে একটা ভূমিকম্প হয়েছে, তেমন ক্ষয়ক্ষতি হয় নাই। এইটা হচ্ছে নেপালের সেই ভয়ঙ্কর ভূমিকম্প 25 এপ্রিল 2015 সালে, যেখানে নেপালের তোমার পোখরায়
8,000 লোক মারা যায়, ভয়ঙ্কর অবস্থা। আমরা চলে আসবো ঘূর্ণিঝড়ে। তো ঘূর্ণিঝড় যে কারণে হচ্ছে, তাহলে একটা এলাকায় তোমার তাপমাত্রা বেড়ে গেল, তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে ওইখানে বায়ুটা উপরের দিকে উঠে গেল, সে এলাকায় নিম্নচাপ সৃষ্টি হলো। তখন আশেপাশে এলাকা থেকে বাতাস গিয়ে সেই নিম্নচাপটা ফিল আপ করতে থাকবে, আশেপাশে সব এলাকা থেকে বাতাস যাবে এখানের মধ্যে, তখন কি হবে, এই বাতাসটা মাঝখানের মধ্যে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে, এই ঘুরতে ঘুরতে এ পানিগুলাকে নিয়ে ঘুরতে থাকবে, একে বলা হয় ঘূর্ণিঝড়। আস্তে আস্তে সমুদ্রের উৎপত্তি হয়ে স্থলভাগের দিকে আগাতে থাকে। তো বর্ষাকালে মূলত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে ঘূর্ণিঝড় হয়, এইটা লাগবে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে ঘূর্ণিঝড় হয়। হ্যাঁ, সুস্মিতা তাহলে কারেক্ট আনসার দিছে, এটা ঘূর্ণিঝড় হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে ঘূর্ণিঝড়। ওটা ছিল কাল বৈশাখী ওটা। আচ্ছা, এরপর আমি এটা চেক করব যে উত্তর পশ্চিম কিনা, আসলে আমি চেক করব কাল বৈশাখী। তাহলে বিষয়টা বুঝতে পারছো, ঘূর্ণিঝড়টা হচ্ছে দক্ষিণ পশ্চিম, একদম বঙ্গোপসাগরের দিক থেকে আসে, আর কাল বৈশাখী হচ্ছে উত্তর পশ্চিম। এইবার সবার কনফিউশন ক্লিয়ার কিনা বলো? কাল বৈশাখী হলো উত্তর দিক থেকে, উত্তর পশ্চিম দিক থেকে, ঘূর্ণিঝড় হলো দক্ষিণ পশ্চিম দিক থেকে। ওকে, তো আমাদের মূল দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড় হয়, এটা একটা সাময়িক প্রাকৃতিক দুর্যোগ। গত 3 দশক বাংলাদেশের পূর্বাংশে বেশি ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছে। এ হচ্ছে মৌসুমী ঘূর্ণিঝড়, এই যে আমাদের এই যে বঙ্গোপসাগরের এই যে অঞ্চল, এখানের মধ্যে থেকে বড় বড় সব ঘূর্ণিঝড় কিন্তু উৎপত্তি হয়। তো বিশ্বের সবচেয়ে বেশি মৌসুমী ঘূর্ণিঝড় সৃষ্টি হয় বঙ্গোপসাগরে। আমরা কয়েকটা উপকূল অঞ্চলে একটা ঘূর্ণিঝড়ের নাম দেখি। তো নাম জানার আগে আগে দেখতে হবে নামগুলা কে বানায়, বা আমরা মাঝে মাঝে শুনি ঘূর্ণিঝড় আমপান, হ্যাঁ, ঘূর্ণিঝড় মহাসেন, ঘূর্ণিঝড় সিডর, অনেক নাম শুনি আমরা। এটা শুনে আমার অনেকে মনে আফসোস জাগে যে আমার নামে কোনো ঘূর্ণিঝড় নাম হলো না কেন, মাহমুদ আমি তো চিন্তা করে, আবার আমার নামে কোনো জাওয়াদ, হ্যাঁ, আমার নামে কোনো নাম নাই কেন, আসলে কখন আমার নামে আসবে একটা। মূলত এই ঘূর্ণিঝড়ের নামগুলো আগে থেকে ফিক্স করা থাকে। কে ফিক্স করে? ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল একটা অর্গানাইজেশন আছে ডব্লিউএমও, ওরাই মূলত এটার নামকরণ গুলো করে। এগুলো সিরিয়াল করে নাম আছে। তো যখন উৎপত্তি হবে ইন্দোনেশিয়াতে হলে যে নাম, বাংলাদেশে হইলো তোমার সেই নাম। কালবৈশাখী উত্তর পশ্চিম, ঘূর্ণিঝড় দক্ষিণ পশ্চিম। হ্যাঁ, ওকে, আমরা দেখি যে এই ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশনটা এটা প্রতিষ্ঠা হয়েছিল 72 সালে, 13,000 সদস্য। এটার সদর দপ্তর হচ্ছে পাকিস্তানে, ইসলামাবাদ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ওমান, ইয়েমেন, সৌদি আরব, কাতার, ইরান ও সংযুক্ত আরব আমিরাত, এরা হচ্ছে ডব্লিউএমও এর সদস্য। তো যাই হোক, আমরা এখন দেখব যে কি কি নাম আছে তাদের, তার নামগুলো করে ডব্লিউএমও। তো বাংলাদেশে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ সাইক্লোন বা ঘূর্ণিঝড় 70 সালে, নাম হচ্ছে ভোলা ঘূর্ণিঝড়। নাম ছিল ঘূর্ণিঝড় গোর্কি, নট ম্যাক্সিম গোর্কি, এটা হচ্ছে ঘূর্ণিঝড় গোর্কি। এখানে 5 লক্ষ লোক মারা গেছে। মানে আমরা এখন ধরো মিডিয়া যুগে কোথাও যে 200-300 লোক যদি প্রাণ হারায়, ধরো রানা প্লাজা প্রায় 1200 লোক প্রাণ হারাইছে, তার পুরো বাংলাদেশ কি হয়েছে, মানে পুরো বাংলাদেশই স্তব্ধ হয়ে গেছে, তাই না? কোথাও যদি 1-200 লোক প্রাণ হারায়, পুরো বাংলাদেশ স্তব্ধ হয়ে যায়, তাহলে 5 লক্ষ লোক প্রাণ হারাইছে এখানের মধ্যে, মানে কতটা ভয়ঙ্কর তুমি কল্পনা করো। ভোলা ঘূর্ণিঝড়ে, ভোলা তজুমুদ্দিন উপজেলা, এখানে প্রায় 46% এখানে প্রাণ হারায়। এবং জাতিসংঘের মতে গত শতাব্দীর সবচেয়ে ভয়াবহ দুর্যোগ ছিল ভোলা ঘূর্ণিঝড় 1970 সালে। মানে মানুষ কতটা অসহায় হয়ে যায় তখন প্রকৃতির কাছে। এটা হচ্ছে সন্দ্বীপে হওয়া, মানে শুধু সন্দ্বীপ না, ওখানে পুরো আশেপাশে এলাকা জুড়ে, মেরি অ্যান 1991। এটা হচ্ছে শতাব্দীর প্রচন্ডতম ঘূর্ণিঝড়। প্রচন্ডতম কেন? এটা হলো যে সবচেয়ে বেশি বেগ ছিল এখানের মধ্যে, কারণ এখানের মধ্যে বাতাসের বেগ ছিল 256। প্রচন্ড, মানে এইটা ভয়ঙ্কর। মানে চিন্তা করো, মানে শোয়েব আক্তার যেই গতিতে বল করে, মানে তার চেয়ে ধরো তোমার হচ্ছে তোমার দ্বিগুণ স্পিডে বাতাসের গতিবেগ।
মানে কতটা ভয়ঙ্কর হতে পারে যে 250 কিলোমিটার বাতাসের বেগ, মানে এটা তো মানে মানুষের সবচেয়ে ওয়াইল্ডেস্ট কল্পনায়ও আসবে না 250 কিলোমিটার বেগ কি পরিমাণ ভয়ঙ্কর হতে পারে বাতাসের বেগ। মানে এইটা ছিল খুব মৃদু পরিমাণ, ধরো আমি যেগুলো ফেস করছি, যেগুলো 1995 যেগুলো ফেস করছে ওগুলো তো এখানে লিস্টেই নাই। ওগুলোর মধ্যে যে বাতাসের যে বেগ ছিল, মানে ওগুলোর মধ্যে দাঁড়ানো তো কোনো ইম্পসিবল, মানে দাঁড়ালে তোমাকে উড়ে নিয়ে যাবে আরেক জায়গায়। 250 কিলোমিটার বেগে বাতাস বইতেছিল। এখানে 1,38,000 মানুষ এখানের মধ্যে মারা যায়। মানে আমরা যেটাই শুনছি যেটা হচ্ছে মানে তোমার দুই পাশে রাস্তা, দুই পাশে মানুষের লাশ, মানে দাফন করার জন্য কোনো লোক নাই। রাস্তা বেরোলে শুধুমাত্র লাশের সারি, লাশের সারি সব জায়গায়। তো ব্রিটিশ অপারেশন মান্না, মার্কিন অপারেশন সি অ্যাঞ্জেল, এটা হচ্ছে ঝড় পরবর্তী ত্রাণ তৎপরতার নাম। ব্রিটিশ অপারেশন হলো মান্না, অপারেশন মান্না, আর মার্কিন হচ্ছে অপারেশন সি অ্যাঞ্জেল। এরা কিন্তু তোমার এই ঘূর্ণিঝড় বিধৌত যে অঞ্চল সেখানে উদ্ধার এবং ত্রাণ তৎপরতা শুরু করে। এটা খুবই ভয়ঙ্কর একটা ঘূর্ণিঝড় ছিল, মেরিয়ান 1991। এই যে সিডর 2007 সালে হয়, এটা গতিবেগ ছিল 223 কিলোমিটার। আর এখানে যে পানি আসে তার উচ্চতা হলো 15 থেকে 20 ফুটের মতো। সিডর হচ্ছে একটা সিংহলিস শব্দ এবং অর্থ হচ্ছে চোখ। আইলা 2009 সালে উৎপত্তি উত্তর ভারত মহাসাগরে। এই ঝড়টার ব্যাস হচ্ছে 300 কিলোমিটার। মানে এই যে পুরো এই যে ঝড়, এই ঝড়ের যে চোখ, এই দিক থেকে পর্যন্ত ব্যাস, এটা অনেক বড় ব্যাস নিয়ে। তো আইলা যে ভাষার শব্দ, এটা হলো মালে ভাষার শব্দ, এটা অর্থ হলো ডলফিন বা শুশুক জাতীয় প্রাণী। মহাসেন 2013 সালে এটা উৎপত্তি ছিল দক্ষিণ বঙ্গোপসাগরে। আর মহাসেন শব্দটাও একটা সিংহলিজ ভাষার শব্দ। মোরা 2017 সালে এটা শ্রীলঙ্কায় বন্যা, বাংলাদেশে 3 জন মৃত্যু হয়। আর মরা শব্দটা হলো থাই ভাষার শব্দ, ইংরেজি নাম হচ্ছে স্টার অফ দা সি। ফণী, ঘূর্ণিঝড় ফণী এটা 2019 সালে হয়। এটা গতিবেগ অনেক বেশি ছিল, 160 থেকে 180 কিলোমিটার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ভারতের উড়িষ্যা জেলা। বুলবুল ওইটা 19 সালে, এটা হচ্ছে তো মায়ানমার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পূর্ব ভারত এবং বাংলাদেশ। তো মানুষের প্রথম আঘাত হানে বাংলাদেশের পশ্চিমাঞ্চলে। এ হচ্ছে আমপান। আমপান শব্দ হলো থাই ভাষার শব্দ, যার অর্থ হলো দৃঢ়তা বা স্বাধীন চিত্ত বা শক্তি। এর উৎপত্তি স্থল হচ্ছে বঙ্গোপসাগর, গতিবেগ ছিল ঘন্টায় 112 থেকে 185 কিলোমিটার। তো আমপানে সর্বোচ্চ মহাবিপদ সংকেত 10 নম্বর পর্যন্ত হয়েছিল মংলা এবং পায়রা বন্দরে। এবং বাংলাদেশের যে এলাকা দিয়ে প্রবেশ করছিল এটা সাতক্ষীরা শ্যামনগরের সর্বদক্ষিণের লোকালয় মুন্সিগঞ্জ সংলগ্ন সুন্দরবন দিয়ে, এটা তোমার হচ্ছে যে প্রবেশ করছিল। আর আঘাত ছিল এটা 26টা জেলায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাতক্ষীরা, যেহেতু তোমার আর সাতক্ষীরা শ্যামনগরের সর্বদক্ষিণে যে লোকালয় সেখান দিয়ে প্রবেশ করছিল, এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কিছু টার্মিনোলজি পড়ি এখানে। আমরা এখানে যেটাকে আমরা সাইক্লোন বলি, পৃথিবীর কোনো কোনো অঞ্চলে সেটাকে আবার বলে যে হ্যারিকেন। কোনটাকে সাইক্লোন বলে, কোনটাকে হ্যারিকেন বলে, কোনটাকে টাইফুন বলে, সেটা আমার জানতে হবে। ভারত মহাসাগরে যদি কোনো ঝড় সৃষ্টি হয় তাকে বলা হয় সাইক্লোন। তো আমাদের এখানে যেগুলো আসতেছে ওগুলো তো বঙ্গোপসাগর থেকে আসতেছে, এই জন্য এগুলোর নাম হচ্ছে সাইক্লোন। আর আটলান্টিক মহাসাগরে যেগুলো সৃষ্টি হয় সেগুলোর নাম হচ্ছে হ্যারিকেন। হ্যারিকেন ক্যাটরিনা, হ্যাঁ আমরা নাম শুনছি। আর প্রশান্ত মহাসাগরে যেগুলো উৎপত্তি হয় এগুলো বলা হয় টাইফুন। তাহলে আমেরিকাতে, যেহেতু আমেরিকার এক পাশে প্রশান্ত মহাসাগর আর এক পাশে তোমার আটলান্টিক, আমেরিকাতে তোমার টাইফুনও শুনবা হ্যারিকেনও শুনবা, দুটোই শোনা যায়। এটা নিশ্চিত বলা যায় আমাদের এখানে কোনো টাইফুন হবে না, তাই না? আমাদের এখানে টাইফুন হওয়ার কোনো চান্স নাই। আমাদের এখানে হলে সাইক্লোন হবে, সেই জিনিসটা একই, এক এক অঞ্চলে এক এক রকম নামে ডাকা হয়। আর এই ভয়ঙ্কর জিনিসের নাম হলো টর্নেডো। এখানে কি হচ্ছে, এখানের মধ্যে এটা নির্দিষ্ট এলাকার মধ্যে বায়ুচাপ এত কমে যাচ্ছে, আশেপাশে যা আছে গাছপালা গরু ছাগল সব এটা উপর দিকে উঠে যাবে। এটা হলো টর্নেডো। এটা তোমার স্বল্প সময়ে স্বল্প এলাকা হয়ে থাকে। এটা আলাদিনের দৈত্যের মতো, হ্যাঁ আলাদিনের দৈত্যের মতো। এটা যে এলাকার মধ্যে টর্নেডো হয়, মানে টর্নেডোর যে কিছু সিনারিও আছে ইউটিউবে দেখা যাবে, মানে এটা ভয়ঙ্কর। এখানে গাড়ি টাড়ি যেটা আছে গরু ছাগল সব গাছের উপরে উঠে গেছে, ধরো এরকম দেখা যাবে যে যত বড় স্থাপনা টাপনা থাকবে এটা এই জায়গার মধ্যে সবগুলো কিসে
উপরের দিকে তুলে নিয়ে যাবে, এটা হচ্ছে টর্নেডো। কেন হচ্ছে, এই যে এটা সেন্টারের মধ্যে, এখানে বাতাসের চাপ কমে গেছে, তাহলে এখন এখান থেকে উচ্চচাপ যুক্ত এলাকা থেকে ভয়ঙ্কর বেগে কি হয়ে যাবে, বাতাস এখানের মধ্যে এই জায়গাটা ফিল আপ করতে যেতে থাকবে। আমরা একটু দেখি যে ঘূর্ণিঝড়কে আমরা কিভাবে সতর্কীকরণ করতে পারি। আচ্ছা, রেডিওতে তোমরা কারা কারা এরকম ঘূর্ণিঝড় সতর্কীকরণ সংকেত শুনছো, যে অমুক এলাকায় 3 নাম্বার বিপদ সংকেত, অমুক এলাকায় 5 নাম্বার বিপদ সংকেত, কারা কারা শুনছো, কারা কারা এরকম মানে শুনছো এরকম ব্যাপার স্যাপার? আচ্ছা, কত নম্বর পর্যন্ত শুনছো? 20-30 নাম্বার বা কারা শুনছো 20 নাম্বার উপরে, 30-40 নাম্বার শুনছো নি কারা? 30-40 নাম্বার, 100 নাম্বার এরকম শুনছো কেউ? মানে সবগুলো 5-6 নাম্বার পর্যন্ত শুনছো? কি বলো, 10 নাম্বার পর্যন্ত শুনছো তোমরা? 20-30 নাম্বার পর্যন্ত শুনো নাই? ওহো, আচ্ছা। তো 7 সালে তোমার যখন ঘূর্ণিঝড় তোমার সিডর হইলো, তখন তো তোমার বিভিন্ন সংকেত দেখা গেল। আমি খুব চিন্তা করতেছি আমাদের তোমার সন্দীপে ওখানে কি হয়, আমার বোন সন্দীপ থাকে, আমি খুব টেনশন করতেছিলাম। আমার দু বোন জিজ্ঞেস করলো, কয় কয় কি চিন্তা ভাবনা করতেছিস কিনা, আইলাম দোস্ত আমাদের সন্দীপ তো অনেক বিপদ সংকেত। কত নাম্বার? 7 নাম্বার বিপদ সংকেত। 7 নাম্বারে এত চিন্তার কি আছে? 100-200 নাম্বার একটা চিন্তা ভাবনার ব্যাপার আছে। আসলে ঘূর্ণিঝড় সতর্কীকরণ সংকেত কিন্তু 100-200 নাম্বার কিন্তু নাই, এইটার সর্বোচ্চ 11 নাম্বার পর্যন্ত আছে। তো নদী আর সমুদ্র বন্দরগুলোতে 1 থেকে 11 নম্বর পর্যন্ত সতর্কতা সংকেত দেখানো যায়। হ্যাঁ, ওই যে শম্পা ওরা সাইক্লোন সেন্টারে চলে গেছিল। তো দেখো, 1 নম্বর হচ্ছে অনেক দূরে একটা তোমার নিম্নচাপ সৃষ্টি হয়েছে, এখন এটা ঝড়ে পরিণত হতে পারে, এটা খুব ডেঞ্জারাস কিছু না, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে, 1 নম্বরটা কি, মানে একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে, মানে ঝড়ে পরিণত হইতে পারে, এখন হয় নাই। 2 নম্বরটা হচ্ছে ঝড় উঠেছে দূর সমুদ্রে, এটা দূরবর্তী হুঁশিয়ারি সংকেত। 3 নম্বরটা হলো স্থানীয়, মানে এখন চলে আসছে কিন্তু বন্দরে দমকা হওয়ার সম্ভাবনা আছে। 4 নম্বরে স্থানীয় হুঁশিয়ারি সংকেত, এটা হচ্ছে বন্দরে শুধু দমকা হওয়া না, ঝড় আঘাত আনার সম্ভাবনা আছে। তাইলে দেখো 4 নম্বর পর্যন্ত হইলো এগুলো সতর্কতা, 5 নম্বর থেকে শুরু হয়েছে মূলত এখন বিপদ সংকেত। তাইলে উপকূলে মাঝারি বা ছোট ঝড়ের কারণে বন্দরে তীব্র অভাব বিরোধের সম্ভাবনা আছে। 6 নম্বরে বিপদ সংকেত, সো এটাও কিন্তু উপকূলে মাঝারি বা ছোট ঝড়ের কারণে তীব্র আবহাওয়া বিরাজ করবে বলে সম্ভাবনা আছে। 7 নম্বর বিপদ সংকেত, এটা তীব্র জলোবায়ু বিরাজ করবে। 8 নম্বর হচ্ছে মহা বিপদ সংকেত, তাহলে 8, 9, 10 তিনটা হলো মহা বিপদ সংকেত। আর 11 নম্বর হচ্ছে সব সিগন্যালের বাইরে, আর কোনো সিগন্যাল দেওয়া যাবে না, সব শেষ, কোনো সিগন্যাল মিগন্যাল আর হবে না কিন্তু। তাহলে 4 নম্বর পর্যন্ত হলো হুঁশিয়ারি সংকেত, 5, 6, 7 এটা হচ্ছে বিপদ সংকেত, আর 8, 9, 10 হচ্ছে মহা বিপদ সংকেত। 11 নম্বর হচ্ছে আর কোনো সংকেত দেওয়ার টাইম নাই, সব শেষ কিন্তু। তো নদী বন্দরগুলোর জন্য মূলত প্রথম 4টা, যেটা এই যে 1, 2, 3, 4 এগুলো হচ্ছে নদী বন্দরের জন্যই। কালবৈশাখীর সময় এই সংকেতগুলো জারি করা হয়। সো 1 নম্বর এখানের মধ্যে 60 কিলোমিটার গতিবেগে ঝড় হওয়ার সম্ভাবনা। 2 নম্বর হচ্ছে 61 কিলোমিটার ঝড়ের সম্ভাবনা। 3 নম্বর হচ্ছে 62 থেকে 88। 4 নম্বর হচ্ছে 89। তো এই 4টা হচ্ছে আমাদের মূলত নদী বন্দরগুলোর জন্য। আমরা টর্নেডো নিয়ে কথা বলছিলাম, আমরা দেখি টর্নেডো জিনিসটা, এটা হচ্ছে যে একটা স্পেনীয় এবং লাতিন ভাষার শব্দ, স্পেনীয় লাতিনের সমন্বয়ে টর্নেডো, অর্থ হচ্ছে বজ্রঝড়, এবং এখানে ঝড়ের গতিবেগটা হয় মূলত 300 থেকে 500 কিলোমিটার। বাংলাদেশে সবচেয়ে প্রলয়ঙ্করী যে টর্নেডোটা হয়, এটা হচ্ছে মানিকগঞ্জে 1989 সালে একসাথে 1300 মানুষের মৃত্যু হয়, মানে এখানে গরু ছাগল সব গাছের উপর উঠে গেছে, এত ভয়ঙ্কর। চলে আসবে এখন নদী ভাঙনে। নদী ভাঙনটা মেনশন করার কিছু নাই, এই নদী ভাঙে পড়ে যাচ্ছে, এটা নদী ভাঙনে যারা উপকূলীয় অঞ্চলে যাদের বসবাস বা নদী শিকস্ত এলাকার মধ্যে যারা, তারা হচ্ছে এরকম নদী ভাঙন ব্যাপারটার সাথে বেশ পরিচিত। আর নদী ভাঙন শিকার হয় মূলত
তোমার পলিমাটি গঠিত যে সমভূমি অধ্যুষিত অঞ্চল, সেটা নদী ভাঙনের শিকারটা মেইনলি হয়। আর এই নদীতে বিলীন হয়ে যাওয়া যে জনপদ, তাদের বলা হয় নদী শিকস্তি। দুইটা টার্ম, নদী শিকস্তি, নদী পয়স্তি। হ্যাঁ, এগুলো পলিমাটি দিয়ে এই সমভূমিগুলো বিল্ড আপ হয়েছে এবং এগুলো কিন্তু আবার নদীতেই বিলুপ্ত হয়ে যায়। এই নদী শিকস্তি এর হচ্ছে নদীতে বিলীন হওয়া জনপদ, আর নদী পয়স্তি হচ্ছে এর একটা সুবিধাভোগী, নদীতে জেগে ওঠা জনপদ। সো সবচেয়ে বেশি ভাঙন যে জেলাতে হয় সেটা হচ্ছে সিরাজগঞ্জ। আর যে নদী সবচেয়ে বেশি ভাঙে সেটা হচ্ছে পদ্মা। নদী ভাঙার কারণটা কি? কি কারণে নদী ভাঙতে পারে? একটা হচ্ছে বন্যা হইলে ভাঙতে পারে। নদীর প্রবাহপথ যদি চেঞ্জ হয়ে যায়, গতিবেগ চেঞ্জ হয়ে যায়, তারপরে নদী গর্ভে যদি শিলার উপাদান জমা হয়, তাহলে নদী ভাঙন হতে পারে। তারপরে নদী গর্ভে যদি ফাটল দেখা যায়, বৃক্ষ নিধন করে ফেলা হয়, তারপরে যদি নদীর নিম্নভাগে যদি দেখা যায় এরকম যে কোনো রাসায়নিক দ্রব্য, যেমন পলিথিন দিয়ে নদী তোমার ভরাট হয়ে গেছে, তাহলে আশেপাশে পানিটা, আশেপাশে এলাকা আস্তে আস্তে প্লাবিত করতে থাকবে, তখন আশেপাশের এলাকাগুলো ভাঙা শুরু হবে। চর উঠে, হ্যাঁ, এই যে তোমার এক এলাকা থেকে ভেঙে আরেক এলাকার মধ্যে তোমার ইয়া আসে। নদী গর্ভে যদি তোমার শিলার উপাদান, শিলা যদি জমে ওখানের মধ্যে, তাহলে নদীর ডেপথ কমে যাচ্ছে। ডেপথ যদি কমে যায়, তাহলে কি হচ্ছে ওখানের মধ্যে, তোমার ওইখানের মধ্যে পানিটার যে প্রবাহটা অনেক উপরে উঠে যায়, তখন আশেপাশে এলাকাটা সে বিলীন করে নিয়ে যাচ্ছে। যে কঠিন যদি হয় সেটা, তখন সে অ্যাকোমোডেট করতে পারবে কম, এবং সেখানে তোমার প্রবাহটা মানে যে স্রোতের বেগটা অনেক বেশি হবে। আগে জায়গাটা পাই গেছো? হ্যাঁ, এরকম হইতে পারে। তো এখন সন্দ্বীপে, আমাদের সন্দ্বীপে যেটা হয় যে তোমার দেখা যাচ্ছে যে, এই মাইক্রোফোন অফ করো। যেটা হয় তোমার, ধরো একটা এলাকা, এটা ভেঙে গেল, এটা আমাদের যেটা হচ্ছে, আমাদের বাড়ি ভেঙে গেছে, ওটা ভেঙে নদী করে বিলীন হয়ে গেছে, সব ভেঙে গেছে এখানের মধ্যে, ভেঙে গেছে এখানের মধ্যে এক পার। আবার এক পাশে দেখা যাচ্ছে এই পাশে আবার পলিজমে, এই পাশে আবার উঠতেছে উঠতেছে উঠতেছে। সন্দ্বীপ থেকে আমরা মুভ করি 2005 সালে, এবং এখন সন্দ্বীপে 2013-14 পর থেকে আবার যে এলাকাগুলো ভাঙছিল ওখানে আবার চর জাগতেছে। এগুলো হচ্ছে ওই যে আবার বিভিন্ন এলাকাতে পলি সেখানে আবার জমে যাচ্ছে। ভূমিধসের প্রধান কারণ এটা হচ্ছে ভূমিস্থ যদি পানির চাপ চেঞ্জ হয়, তাহলে ভূমিধস হতে পারে। তারপরে গাছপালা অপসারণ করার কারণে ভূমিক্ষয় হইলে, এবং বর্ষণের কারণে যদি ঢেউয়ের প্রবণতা বেড়ে গেলে ভূমিক্ষয় হতে পারে, ভূমিকম্প হলে ভূমিধস হতে পারে। তারপরে তোমার যদি পাহাড়ের যে ঢালু জায়গায় গাছ এবং জঙ্গল কেটে যেখানের মধ্যে চাষ করা হয়, তো এই জন্য অপরিকল্পিত যদি জুম চাষ করা হয়, তখন ভূমিধসনের বৃদ্ধি পায়। তাহলে কি পাহাড়ের ঢালু জায়গার মধ্যে গাছপালা কেটে ফেলা হইলো, গাছপালা কেটে ফেলা হইলে তখন এই গাছ যে মাটিতে ধরে রাখতে পারবে না, তখন ভূমিধস হবে। আমরা দেখি যে জলবায়ু এবং দুর্যোগ ঝুঁকি মানচিত্র, এটা প্রকাশ করে কারা? এটা প্রকাশ করে এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। তো বাংলাদেশে আমরা 3টা জেলা, নরসিংদী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এগুলোকে ভূমিকম্প ঝুঁকি প্রবণ জেলা ঘোষণা করা হয়েছে, জেলা হিসাবে আর কি, অঞ্চল না। অঞ্চল আমরা আগে একবার করে ফেলছি, যে উচ্চ ঝুঁকি, মাঝারি ঝুঁকি, নিম্ন ঝুঁকি। 3টা জেলা, নরসিংদী, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া, এই 3টা জেলা মারাত্মক ভূমিকম্প প্রবণ এলাকা। তার মানে ব্রাহ্মণবাড়িয়া কিন্তু এখানে নর্মালিতেও হয় ভূমিকম্প, তাই না? নর্মালি সবসময় দুই পক্ষে মারামারিতে অনেক ভূমিকম্প প্রডিউস হয়, ওইটা কিন্তু কম না ভূমিকম্প চেয়েও, মাঝে অন্যতম মারামারি প্রবণ এলাকা। হ্যাঁ, ব্রাহ্মণবাড়ি আছে নাকি তোমরা? মানে তোমাকে বলি না, এটা তোমাদের এলাকা অন্য লোকদেরকে বলছি আর কি। হ্যাঁ, তোমাকে বলি নাই, তুমি তো ভালো। তোমাদের এলাকার অন্য লোকজন তারা মারামারি করে আর কি। তো যাই হোক, কোন কোন এলাকায় আমরা আমরা কিন্তু বলছিলাম যে সিলেট, হ্যাঁ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, এসব এলাকা কিন্তু এমনিতে মারাত্মক ভূমিকম্প প্রবণ এলাকা। তো ওখানে কিন্তু ভূমিকম্পের সাথে সাথে আকস্মিক বন্যা দেখা যেতে পারে। আকস্মিক বন্যা এবং তোমার ভূমিকম্প দুইটা হইতে পারে। এরকম 6টা জেলা আছে, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, তারপরে নেত্রকোনা এবং কিশোরগঞ্জ। এই এলাকাগুলো হলো খরা প্রবণ জেলা। 13টা জেলা আছে এখানের মধ্যে খরা। তো এটা মুখস্থ করা লাগবে না, মোটামুটি তুমি উত্তরের দিকে যে জেলাগুলো আছে, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর, রংপুর, জয়পুরহাট, তারপর নওগাঁ, চাপাই,
চুয়াডাঙ্গা উত্তরের দিকে যেগুলো আছে, উত্তর পশ্চিম দিকে সেই জেলাগুলো হচ্ছে খরাপ্রবণ এলাকা। মোট 13টা জেলা পরীক্ষা আসতে পারে। মোট খরাপ্রবণ জেলা কয়টা? 13টা। আকস্মিক বন্যা ভূমিকম্প প্রবণ জেলা কয়টা? 6টা। আসতে পারে নিচের কোনটি ঝুঁকিপ্রবণ জেলা নয়? হ্যাঁ, এভাবে প্রশ্ন আসতে পারে। খরা এবং বন্যা দুটাই হইতে পারে। তাহলে রাজশাহী, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা এবং কুষ্টিয়া, এখানে খরা হইতে পারে, আবার বন্যা হইতে পারে। সো খরা এবং আকস্মিক বন্যা এরকম হলো তিনটা। তিনটা হলো হিল ট্যাক্সের আমাদের যে তিনটা জেলা, এই তিনটা হচ্ছে খরা হইতে পারে, আবার আকস্মিক বন্যা হইতে পারে। আর শুধু বন্যা প্রবণ এলাকা যদি বলি, বেসিক্যালি পদ্মার যে তোমার ট্রাইবিউটারিজ গুলো, সেই এলাকাগুলো রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, পদ্মার আশেপাশে যে জেলাগুলো আছে, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এবং চাঁদপুর, এগুলো হচ্ছে বন্যা প্রবণ জেলা। আর বন্যা এবং ভূমিকম্প একসাথে দুইটা, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুর, ময়মনসিংহ, জামালপুর। জেলা থেকে ইম্পর্টেন্ট হলো কয়টা জেলা আছে, এরকম 6টা। লবণাক্ত একই সাথে ঘূর্ণিঝড়, এরকম জেলা আছে মোট 16টা, যেখানের মধ্যে লবণাক্ত হতে পারে, আবার ঘূর্ণিঝড় হইতে পারে। জেলাগুলোর নাম একজাক্টলি মুখস্থ করতে হবে না, তুমি কয়টা জেলা সেটা একটু পড়তে হবে। তাহলে আমরা একটু দেখি যে কি কি আছে, দেখি তো। তাহলে ভূমিকম্প, এই ম্যাপগুলো কে বানাইছে? এইগুলো কে বানাইছে? এগুলো কে বানাইছে? কে বানাইছে এগুলো? এই যে এগুলো কে বলছে? এগুলো ম্যাপটা কে বানাইছে? এডিবি বানাইছে ম্যাপটা। এডিবি একটা ম্যাপ বানাইছে, ম্যাপের মধ্যে এডিবি বলছে তুমি শুধু অ্যামাউন্টটা মুখস্থ করবা। ভূমিকম্প ঝুঁকির প্রবণ 3টা, আকস্মিক বন্যা ভূমিকম্প ঝুঁকির প্রবণ হলো 6টা, খরা প্রবণ জেলা হলো 13টা, খরার সঙ্গে বন্যা হলো 6টা, খরা আকস্মিক বন্যা 3টা, বন্যা প্রবণ হলো 11টা, বন্যা ভূমিকম্প হলো 6টা, লবণাক্ত ঘূর্ণিঝড় হলো তোমার 16টা। এটা ম্যাপটা, শুধু নামগুলো সংখ্যাটা মনে রাখবা। তো দুর্যোগ ব্যবস্থাপনা মানে হচ্ছে তুমি দুর্যোগ কেমন ম্যানেজ করবা। আমরা এখানে সংখ্যা মুখস্থ করার কিছু নাই। তো দুর্যোগের আমরা এটা কেমন ম্যানেজ করবো, তাহলে প্রথমে এটা কি করতে হবে আমাদেরকে, কি করতে পারি? প্রতিরোধ করতে পারি, দুর্যোগের প্রস্তুতি গ্রহণ করতে পারি, এবং রেসপন্স করতে পারি, এবং আমরা পুনরুদ্ধার করতে পারি। সো এটা হলো সার্বিক যে কার্যক্রম। এটা কিন্তু দুর্যোগ পূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী, পুরোটা মিলেই দুর্যোগ ব্যবস্থাপনা। তুমি দুর্যোগ হলে ব্যবস্থাপনা করবে জিনিসটা এমন না, আগে থেকেই তোমাকে অ্যালার্ট থাকতে হবে। প্রথম এই দুর্যোগ ব্যবস্থাপনা যে কর্মসূচি চালু হয় 2004 সালে। কি কি আছে দেখো: প্রস্তুতি, প্রশমন, উদ্ধার, পুনর্বাসন। এটা সাইক্লিক অর্ডারে চলতে থাকবে। এটা বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস হচ্ছে মূলত 13 অক্টোবর, এই দিবসটা গুরুত্বপূর্ণ। আর জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস হচ্ছে মূলত 10 মার্চ। বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা আইন প্রণীত হয় 2012 সালে। আমরা দুর্যোগ ব্যবস্থাপনার জন্য তখন কিভাবে ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হবে, তখন কার কি রেসপন্সিবিলিটি, কার কি রোল, এটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা আইনের মধ্যে বর্ণিত। আমরা দেখি এখানের মধ্যে যে উদ্দেশ্যগুলো কি কি। উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে ক্ষয়ক্ষতি এখানে যা আছে সেটাকে আমরা হ্রাস করা, তারপরে ত্রাণ পৌঁছায় দেওয়া এবং পুনর্বাসন নিশ্চিত করা, আর দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার গুলো ভালোভাবে সম্পন্ন করা। এর হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনার মেন উদ্দেশ্য। এই হচ্ছে সেই চক্রটা। তাহলে প্রথমে একটা দুর্যোগ ব্যাপারে আমরা আগে অ্যালার্ট থাকতে হবে, পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে। হ্যাঁ, এই পূর্ব প্রস্তুতি হিসেবে কি করা হচ্ছে, তোমার মানুষের মধ্যে অ্যালার্টনেস ড্রিল করা, এগুলো প্ল্যান আগে থেকে। যখন দুর্যোগ শুরু হইলো, এই যে বললাম যে স্নিগ্ধারা ওরা তোমার পলিথিনের মধ্যে চিরা গুড় এগুলো হচ্ছে ভিতরে ঢুকায়, তারপরে যে মাটির নিচে পুঁতে রাখে, এগুলো হলো রেসপন্স। তখন সারাদান, সাইক্লোন সেন্টারে চলে যাচ্ছে, এগুলো সারাদান। আর বন্যা শেষ, বন্যা শেষ হয়ে গেলে তখন যারা খুব আটকা পড়ছে কোথাও, তাদেরকে পুনরুদ্ধার করতে হবে। রাস্তাঘাট ভাঙে গেছে, এগুলোকে উন্নয়ন করতে হবে। বন্যা যাতে ফার্দার অ্যাটাক না করতে পারে, উঁচু করে বেরিবার দিতে হবে, এগুলো প্রতিরোধ করা, নদীগুলো ড্রেনেজ করতে হবে এগুলোকে। আর ক্ষয়ক্ষতি যেটা হয়ে গেছে অলরেডি, মানুষকে তোমার ঋণ টিন দিয়া, তারপরে অলরেডি যেটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা যে কোনো আমাদের ক্ষয়ক্ষতির প্রশমন আমরা করতে পারি। আবার পূর্ব প্রস্তুতি, আবার সারাদান, এটা সাইক্লিক অর্ডারে
চলতে থাকবে। যারা উপকূলীয় অঞ্চলে বিশেষ করে খুব দুর্যোগ প্রবণ এলাকা তারা কিন্তু সাইক্লিক অর্ডারে কাজগুলো করতে থাকবে। মোটামুটি 3টা কাজ আমাদের এখানে। একটা হলো আমরা প্রিভেন্ট করব, প্রশমন করব, আমরা ক্ষয়ক্ষতি যেটা হয়েছে এটা আমরা মিটিগেট করব, আর হচ্ছে আমাদের পূর্ব প্রস্তুতি। তো এখন ধরো আমাদের 44 বিসিএস প্রিলি হবে 27 মে, এটা হলো একটা দুর্যোগ পরিস্থিতি 1 মাস, তাই না? আচ্ছা, তাইলে পরে এখন তোমরা অনেকেই খুব ভালো করে পড়ো নাই, অনেকে ভালো করে যেহেতু পড়ো নাই, তাহলে এখন আগামী 1 মাস কি করবা? তুমি টেনশন করবা, আরে পড়ি নাই, পড়লে তখন অনেক কিছু পারতাম। এটা করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তুমি যদি এখন যদি কড়াকড়ি পড়াশোনা করে 1 মাস, তাহলে তোমার ক্ষতিটা তুমি কি করতে পারবা? প্রশমন করতে পারবা। আর তুমি এই যে কি কি জিনিসপত্র যে পড়ো নাই, এই যে তুমি যে ফাঁকি দিছো, হেলাফেলা ঘুরে করছো, এখন তুমি এটা যদি ঠিকমতো কাজে লাগাও, তাহলে 45 বিসিএস এ তুমি এটা সুফল পাতে থাকবা। ওটা নাকি বুঝতে পারছো কিনা? যারা পড়াশোনা করো না ঠিকঠাক মতে, তুমি এখন বুঝতে পারতেছো যে শেষ মুহূর্তে এসে সবকিছু ধোয়া লাগতেছে, মানে সবকিছু মানে অন্ধকার অন্ধকার লাগতেছে। তো এখন তোমার চেষ্টা হবে আগামী 1 মাসের মধ্যে ম্যাক্সিমাম এটাকে মিটিগেট করা, আর কি এটাকে যত মিটিগেট করা যায়, এটা হাউদাস করে তো কোনো লাভ হবে না। তো দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থাপনা মূলত তোমার 2 ধরনের, একটা হচ্ছে আমরা কাঠামোগত, একটা হচ্ছে অকাঠামোগত প্রশমন। তো কাঠামোগত হচ্ছে যেটা খুব ব্যয়বহুল, মানে আমরা বেড়িবাঁধ বানাবো, সাইক্লোন সেন্টার বানাবো, পাকা এবং মজবুত ঘর বাড়ি বানাবো, নদী ড্রেজিং করবো, এগুলো হচ্ছে কাঠামোগত। আর অকাঠামোগত কোনগুলো? এই যে প্রশিক্ষণ দেওয়া হবে লোকজনকে। তোমাদের কার কার শিক্ষা প্রতিষ্ঠানে তোমার ফায়ার ড্রিল হয়েছে? ফায়ার ড্রিল হয়েছে কারো? যে আগুন লাগলে কিভাবে উদ্ধার তৎপরতা চালানো হবে, ফায়ার ড্রিল হয়েছে কারো এখানে? সবগুলো ইউনিভার্সিটিতে ফায়ার ডিল তোমার করার জন্য গভর্নমেন্ট থেকে বলা হয়েছে, তাই না? যে ফায়ার লাগলে তোমার হচ্ছে যে কেমনে কি করবে, ভূমিকম্প হলে কি করবে, এই যে ফায়ার ড্রিল করা হয়, এটা হচ্ছে একটা প্রত্যেকটা প্রতিষ্ঠানে বছরে একবার করে ফায়ার ড্রিল করা উচিত। আগুন লাগলে ওখানে কি করবে লোকজন, এটা যদি আমরা যদি প্রপারলি যদি আমরা ট্রেন আপ করতে পারি লোকজনকে, আগুন লাগার পরে কিন্তু আমরা অনেক তোমার ক্ষয়ক্ষতি প্রশমন করতে পারবো। এইটা হলো আমাদের অকাঠামোগত একটা প্রশমন। তারপর আগে থেকে আমরা পূর্ব প্রস্তুতি নেই এবং গণসচেতনতা বৃদ্ধি করা। যাই হোক, আমরা কিছু হচ্ছে আমাদের দীর্ঘস্থায়ী যে ক্ষয়ক্ষতি এটা হ্রাস করব, এবং দুর্যোগ পূর্ব প্রস্তুতি, দুটা মিলে হচ্ছে দুর্যোগের প্রশমন। শুধুমাত্র দুর্যোগকালীন সময় করলে হবে না, দীর্ঘস্থায়ী ক্ষয়ক্ষতি হ্রাস করা এবং যে প্রস্তুতি, সবগুলাই আমি মিটিগেটের আওতাভুক্ত। তা কি করবো মিটিগেট ক্ষয়ক্ষতি হ্রাস করার জন্য? একটা হচ্ছে শস্য বহুমুখীকরণ, তারপরে ভূমি ব্যবহার আমরা বিপর্যয় হ্রাস করার জন্য কৌশল নির্ধারণ করতে হবে, অর্থনৈতিক উন্নয়ন, হ্যাঁ, মানুষকে টাকা টুকা দিয়া টিয়া ঋণ টিন দিয়া কেমনে ওরা ক্ষয়ক্ষতি হ্রাস করবে। তো কম ঝুঁকিপূর্ণ এলাকা যেগুলো, সেখানে লোকজনকে নিয়ে যাওয়া, অবকাঠামো এগুলা শক্ত করা। আর আগে থেকে যে প্রস্তুতি, ওইটা হলো পূর্ব প্রস্তুতি। তাহলে আমরা কি করব? চিহ্নিত করব কারা ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে আছে, ড্রিল করতে হবে, ড্রিল অভিনয়, ফায়ার ড্রিল। তাহলে এই ঘুমাইতেছো কেন তোমরা? এটা কিন্তু পরীক্ষা আসবে প্রশ্ন। ফায়ার ড্রিল কোনটার আওতাভুক্ত? পূর্ব প্রস্তুতি, তারপর তোমার হচ্ছে যে এটা কি দুর্যোগ পূর্ব প্রস্তুতির আন্ডারে, দুর্যোগকালীন অবস্থায়, নাকি তোমার হচ্ছে যে দুর্যোগ পরবর্তী অবস্থায়? এটা দুর্যোগ পূর্ব প্রস্তুতির আন্ডারে এবার আসবে পরীক্ষায়, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো। তারপর আসবে তোমার ধরো এরকম আসবে যে শক্ত অবকাঠামো নির্মাণ, এটা হচ্ছে তোমার কোন ক্যাটাগরিতে পড়ছে? এটা দুর্যোগ পূর্ব প্রস্তুতির মধ্যে পড়ছে, প্রশমনের মধ্যে পড়ছে। এটা আমরা দেখি রেসপন্সের মধ্যে কি কি পড়ছে। হ্যাঁ, এগুলো সব চিন্তা করে করে তুমি কল্পনা করো যে এটা কিসের মধ্যে পড়ছে। এটা তো প্রিভেন্টিভ, তাই না? এটা আমাদের আগে থেকে এটা আমরা পূর্ব প্রস্তুতি নিচ্ছি। আর দুর্যোগ অবস্থা কি করতে হবে, এটা হলো সারাদান। এই যে সাইক্লোন সেন্টারে চলে গেল, হ্যাঁ, এই যে দেখছো এই সম্পারা ওরা সাইক্লোন সেন্টারে চলে গেছে, এটা হলো সারাদান। তারপরে তল্লাশি এবং উদ্ধার, হ্যাঁ, তারপরে ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রম, এগুলো হচ্ছে সারাদান। এই যে বন্যার পরে দেখো খাবার দাবার বিলাচ্ছে, এগুলো ত্রাণ এবং সারাদানের মধ্যে পড়ে। পুনরুদ্ধার, তাহলে পুনরুদ্ধারের এখানের মধ্যে আমরা কি কি পুনরুদ্ধার করব? সম্পদ পুনরুদ্ধার করতে হবে, পরিবেশ, এই যে তোমার পরিবেশে ব্যাপক যে বিপর্যয় হয়েছে এটা পুনরুদ্ধার করতে হবে, সামাজিক অবকাঠামো, অর্থনৈতিক অবকাঠামো যেগুলো ড্যামেজ হয়ে গেল সেগুলোকে আবার ফিরে নিয়ে আসা। এই দেখো সম্পর্ক কাছ থেকে তোমার অভিজ্ঞতা শুনো, ও কিন্তু একদম বই খাতা সব বস্তা করে ও কয়েকবার তুলে ফেলছিল। এই যে আগে থেকেই ওরা দুর্যোগের পূর্ব প্রস্তুতি নিচ্ছে। একটা দুঃখজনক ঘটনা শেয়ার করি, মানে 91-এর ঘূর্ণিঝড় যারা দেখছে তারা তাদের মুখে শোনায় জিনিসটা। আমার তখনকার
ঘটনা মনে থাকার কথা না। মানে ঘূর্ণিঝড়ে মানে ডেড বডি পড়ে আছে রাস্তায়, কিছু লোক যে কাজটা করছে যে মানে মহিলাদের যে তোমার মৃতদেহ ওটা থেকে যে গোল্ড থাকে, যে গোল্ড কালেক্ট করা ছিল তাদের মানে কাছে, মানে কিছু লোক খুব মানে মানে কি পরিমাণ খারাপ হইতে পারে, মানে লাশ পরে আছে, ওরা হচ্ছে এখানে মতো গোল্ড চুরি করতেছে, মানে ওর হাতে তারপরে কানে, হ্যাঁ নাকি যে গোল্ড আছে গোল্ড খুলে খুলে চুরি করতেছিল নাকি। আমাদের কিছু লোকের কাছ থেকে শুনছে, মানে আমাদের স্যাররা যারা তখন ওই সময় যারা ছিল তারা এক্সপিরিয়েন্স বর্ণনা করছে যে মানুষ কত খারাপ খারাপ হইতে পারে, ভয়ঙ্কর অবস্থা। তো পুনরুদ্ধার করার জন্য মূলত বিভিন্ন সরকারি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আন্তর্জাতিক সংস্থা সমূহ সাহায্য সহায়তা প্রয়োজন হয়। তাহলে আমরা একটু দেখি যে আমরা এখন কি করব, উন্নয়নটা কি করব। দুর্যোগ পূর্ব অবস্থায় ফিরে আনার জন্য এলাকার উন্নয়ন কাজে হাত দিতে হবে। তো এখন আমরা যে সকল প্রতিষ্ঠানগুলোর কথা বলছি দেখি তারা কারা কারা আছে এরকম। সিগন্যাল দেওয়ার জন্য একটা সংস্থা আছে, ওটা হচ্ছে মেট্রোলজিক্যাল ডিরেক্টরেট বা আবহাওয়া অধিদপ্তর। যদি ওদের নিয়ে অনেকগুলো তোমার জোকস প্রচলিত আছে, ওরা যদি বলে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আসলে ওদিন রোদ উঠবে, এরকম না কিছু কৌতুক প্রচলিত আছে যে ওরা সিগন্যাল দেয়। 71 সালে প্রতিষ্ঠা হয়েছে, এটা সরকারি সংস্থা, এটা হচ্ছে আগারগাঁও ঢাকা। কিন্তু যে লাইনটা মহা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই আবহাওয়া অধিদপ্তর হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে। তুমি প্রশ্ন করতে পারো যে ভাই আবহাওয়া অধিদপ্তরের লগে প্রতিরক্ষা সম্পর্ক কি? কি সম্পর্ক? কারণ আবহাওয়া অধিদপ্তর কি ইউজ করে? রাডার ইউজ করে, তাই না? রাডার ইউজ করে। এই রাডার কিন্তু অন্য মন্ত্রণালয় ইউজ করতে পারবে না, এটা প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউজ করবে। তো ওরা মূলত সিগন্যাল টিগন্যাল দেয়, রাডার পরিচালনা করে, কৃত্রিম উপগ্রহ পরিচালনা করে, তারপরে কৃষি আবহাওয়া কর্মসূচি পরিচালনা করে, কখন ঝড় হবে বৃষ্টি হবে এগুলো, আবার উপত্যকা সংগ্রহ বিশ্লেষণ করে, এবং ওরা মূলত ভূকম্পন বিদ্যা সম্পর্কিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে। তো প্রথম আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র হয় সাতক্ষীরা জেলায়, আর ঢাকায় পর্যবেক্ষণ কেন্দ্র হয় 47 সালে, এর মানে আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে। বর্তমানে ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র হলো 4টি, ঢাকা, চট্টগ্রাম, রংপুর এবং সিলেট। আর আবহাওয়া স্টেশন হচ্ছে 35টি। এই 4টি স্টেশনে ভূকম্পন পর্যবেক্ষণ করা হয়, যে কোথাও ভূকম্পন হলে এলাকাগুলো থেকে সিগন্যাল করা হয়। আর আবহাওয়া কেন্দ্র হলো 4টি, পতেঙ্গা, পটুয়াখালী, ঢাকা এবং কক্সবাজার। আর আবহাওয়া অধিদপ্তর কেন্দ্র 2টা, সাতক্ষীরা এবং ঢাকা, ওদের একটা অধিদপ্তর কেন্দ্র আছে। রাডার স্টেশন 5টা, এটা হলো গুরুত্বপূর্ণ। আর কৃষি আবহাওয়া পূর্ববেক্ষণ কেন্দ্র হচ্ছে 12টা। বাংলাদেশের টোটাল সাইক্লোন সেন্টার হচ্ছে 1841টা। সাইক্লোন সেন্টার মানে আমরা ছোটবেলায় যে প্রাইমারি স্কুলে পড়াশোনা করতাম ওগুলো সাইক্লোন সেন্টার, মানে ওগুলো বানানো হয়েছে এরকম করে যাতে করে স্কুলের বাচ্চারা পড়বে, যখন ঘূর্ণিঝড় হবে তখন মানুষ এসে আশ্রয় নিবে। মানে তোমার স্কুল কাম সাইক্লোন সেন্টার, কারণ শুধু সাইক্লোন সেন্টার বানালে কিন্তু এটা স্থাপনাটা অপচয় হইতো। তো এটা হচ্ছে বাংলাদেশের তোমার কিছু এনজিওর ফান্ডিং হয়, তার মানে একটা হলো কারিতাস। এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা স্থাপনা বাংলাদেশের জন্য। মানে এট আ টাইম আমরা একটা স্থাপনাকে যদি দুইভাবে কাজে লাগাতে পারি, স্কুল প্লাস সাইক্লোন সেন্টার, দুটাতে কাজে লাগানো হয়। তো এটা আমরা আগে পড়ছি যে নদী বন্দরের জন্য হলো 4টা। নারায়ণগঞ্জ কি নদী বন্দর নাকি সমুদ্র বন্দর? নারায়ণগঞ্জ নদী নাকি সমুদ্র? নদী বন্দর। চট্টগ্রাম হচ্ছে সমুদ্র বন্দর। তো সমুদ্র বন্দরের জন্য হচ্ছে 11টা। চট্টগ্রাম, মংলা এগুলো সমুদ্র বন্দর, নারায়ণগঞ্জ এগুলো হচ্ছে নদী বন্দর। স্পারসো, স্পারসো মানে হচ্ছে বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। 80 সালের প্রতিষ্ঠা, আগারগাঁও, ঢাকা। এরা হচ্ছে ঘূর্ণিঝড় এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ প্রদানে পূর্বাভাস প্রদানে ভূমিকা রাখে। তো ওরা কি কাজ করছে দেখো, মানচিত্র অঙ্কন করছে, বায়ুমণ্ডলের গবেষণা করে, অ্যাগ্রো এবং হাইড্রোমেট্রোলজি নিয়ে কাজ করে। তারপরে ওরা হচ্ছে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট তৈরি কর্মসূচি ওরা বাস্তবায়ন করছে। ওদের ভূমিকম্প পূর্বাভাস কেন্দ্র আছে 1টা, ভূ-উপগ্রহ কেন্দ্র হলো 4টা। আর এটাও কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়েরই আন্ডারে। স্যাটেলাইট স্টেশন দেখি কি কি আছে এরকম। ভূ-উপগ্রহ কেন্দ্র, এটা উদ্বোধন করে বঙ্গবন্ধু 1975 সালে 14 জুন। সো এটা অবস্থান হচ্ছে বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র, যেটা উনি উদ্বোধন করেন। বর্তমানে গাজীপুর গ্রাউন্ড স্টেশন কেন্দ্র থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট ট্র্যাকিং এবং কন্ট্রোলিং করা হচ্ছে। পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে বঙ্গবন্ধু কোন স্যাটেলাইট স্টেশন বা কোন ভূ-উপগ্রহ কেন্দ্র উদ্বোধন করেন? বেতবুনিয়া, এটা বঙ্গবন্ধু উদ্বোধন করেন।
তার বঙ্গবন্ধু স্যাটেলাইট এটা কোত্থেকে ট্র্যাকিং করা হয়? এটা হলো গাজীপুর থেকে ট্র্যাকিং করা হয়। গাজীপুর গ্রাউন্ড স্টেশন থেকে। বর্তমানে ৪ টা ভূ-উপগ্রহ কেন্দ্র। এটা হলো বঙ্গবন্ধু উদ্বোধন করে দিয়ে গেছিল রাঙামাটিতে, বেতবুনিয়াতে যেটা। এখন কি আছে তোমার? তালিবাবাদ, গাজীপুর, মহাখালীতে একটা আছে আর সিলেটে একটা আছে ৪ নাম্বারটা। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সর্বশেষ ভূ-উপগ্রহ কেন্দ্র কোথায়? সিলেটে। ভূ-উপগ্রহ কেন্দ্র কয়টা? মোট আছে ৪ টা। বঙ্গবন্ধু কোনটা উদ্বোধন করে? বেতবুনিয়া। প্রথম কোনটা? বেতবুনিয়া, রাঙামাটি। এবং বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। আমরা ক্লাসের শেষ দিকে চলে আসছি। সো বন্যা পূর্বাভাস কেন্দ্র বা বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, এটা মূলত সংস্থাটা তোমার এটা ফরমেশন হয় 1958 সালে। তো বাংলাদেশে এটা প্রতিষ্ঠা হয় 72 সালে। সদর দপ্তর হচ্ছে মূলত ঢাকায় এবং এটার নিয়ন্ত্রক হচ্ছে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়। ওদের কার্যাবলী হচ্ছে যে বিভিন্ন রকমের ঘূর্ণিঝড় হয়, বন্যা হয়, এই বন্যা সম্পর্কে তারা পূর্বাভাস দিয়ে থাকে। এটার আগের নাম হচ্ছে ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি বা ওয়াপদা। রেড ক্রিসেন্ট সোসাইটি। সো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হচ্ছে মূলত যে ওয়ার্ল্ড রেড ক্রিসেন্ট সোসাইটির আন্ডার একটা অর্গানাইজেশন। ৭৩ সালে গঠন হয়। এটার হেড অফিস হলো ঢাকায়। তাদের ভাষা হচ্ছে দাপ্তরিক ভাষা বাংলা। এটা আগের নাম ছিল সিপিপি। সিপিপি মানে হচ্ছে সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম। যারা ঘূর্ণিঝড়ের সাথে যারা পরিচিত তারা দেখবে যে ঘূর্ণিঝড় হইলেই তোমার রেড ক্রিসেন্টের জামা কাপড় গায়ে দিয়া, ওই যে রেড ক্রিসেন্টের একটা আছে না, জ্যাকেট আছে না, ওই জ্যাকেট গায়ে দিয়া লোকজন দৌড়াদৌড়ি করতেছে, তাই না? ওরা একটা ওদের হাতে একটা থাকে তোমার হ্যান্ড মাইক দিয়ে লোকজনকে বলে আপনারা যারা যারা এলাকার মধ্যে আছেন, হ্যাঁ তারা সরে যান এখান থেকে, সাইক্লোন সেন্টারে চলে যান আস্তে আস্তে, এরকম। ৯১ সালে সন্দ্বীপে যে কারণে বেশি লোক মারা গেছিল তার একটা প্রধান কারণ হচ্ছে মানুষজন কিন্তু বুঝতে পারে নাই যে কেন। যেমন আমাদের মুরব্বীরা যেটা বলে, ওরা বলে যে যখন বলা হচ্ছে যে ৮ নাম্বার সতর্কতা সংকেত, আপনারা সবাই সাইক্লোন সেন্টারে চলে যান, এরকম কথা বলা হচ্ছে, আপনারা সবাই নিরাপদ আপনারা চলে যান। তো তখন লোকজন আগে বলতেছিল আরে ধরে এসব ৮ নাম্বার এগুলো কি হবে, এগুলা কত দেখছি, এগুলা আমাদের পায়ের তলা ভিজাতে পারবে না। হ্যাঁ, বেশিরভাগ লোক এরকমই বলে আরে কত দেখছি এগুলো, এরকম হ্যাঁ এগুলো কি হবে ৮ নাম্বার, এগুলো কি হবে, এগুলো কিছুই হবে না, এগুলা পায়ের নিচে আমাদের পায়ের তলাতে ভিজে নাই, কারণ এর আগে তো আসলে অনেকগুলো দেখছে। আমি আমার জন্মের পরে অনেকগুলো দেখছি ঘূর্ণিঝড়, তাহলে আমি তো ওর এগুলো কিছু হবে না। এই যে ওরা তোমার ওই যে কখন যে বাঘ আসে জানে না, তো যখন তারা সিদ্ধান্ত নিচ্ছে না ঘর থেকে বের হইতেই হবে, ততক্ষণে কিন্তু গলার উপরে পানি চলে আসছে। তো তখন কিন্তু আর কোনোভাবেই তোমার বের হওয়ার ওয়ে ছিল না। যারা বেরিয়েছে ওরা কিন্তু ওখানে মরে গেছে, যারা ঘরে ছিল তাও বাঁচতে পারছে। যারা বের হয়েছে ওরা কিন্তু বাতাসে ২৫০ কিলোমিটার বেগের বাতাস উড়াইয়ে নিয়ে গেছে, গাছের লাগা আটকায় ফেলছে, কেমনে বলবে, গাছ টাছ ভাঙে পড়ে গেছে, কি ভয়ঙ্কর একটা অবস্থা। তো এই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি তার পুরো নাম ছিল সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম। মূলত বঙ্গবন্ধু সরকারের সময়টা গঠন হয়। এই উদ্দেশ্য ছিল বাংলাদেশ উপকূলীয় জনসাধারণের জান ও মাল রক্ষা। ৪১টি উপজেলা এবং ১৩টা জেলা এটা আন্ডারে ছিল। তো ওরা দেখো কি করে, ৭ নম্বর সংকেত পর্যন্ত লাল এবং হলুদ, হ্যাঁ, আর ৮ নং বা তার চেয়ে বেশি সংকেত হইলে ওরা ৩টা পতাকা উত্তোলন করে সতর্কতা জারি করে। দুর্যোগ মোকাবেলায় বেসরকারি সংস্থাগুলো দেখি কারিতাস, যাদের নাম বলছিলাম, এই যে তোমার বিভিন্ন উপকূলীয় অঞ্চলে সাইক্লোন সেন্টার কাম প্রাইমারি স্কুল, এটা মূলত কারিতাস একটা এনজিও, ওরা মূলত এটা বাস্তবায়ন করে। এটা মূলত রোমান ক্যাথলিকদের দ্বারা গঠিত। ওদের মানে বানানো বিল্ডিং গুলো কিন্তু মারাত্মক ভয়ঙ্কর রকমের স্ট্রং। হ্যাঁ, মানে এটা তোমার হচ্ছে ধাক্কা দিলেও তোমার পড়বে না, ওই যে রানা প্লাজাতে ধাক্কা দেওয়ার পর পড়ে গেছিল, এগুলো ধাক্কা দিলে পড়ে না, এগুলো খুবই স্ট্রং। বিডিপিসি বাংলাদেশ ডিজাস্টার প্রিপারেডনেস সেন্টার, সিসিডিবি এটা হচ্ছে ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, ৭২ সালে প্রতিষ্ঠা হয়েছে। কেয়ার বাংলাদেশ এটা হলো পুরো নাম হচ্ছে, এটা একটা আমেরিকান একটা দাতা সংস্থা, যুক্তরাষ্ট্রের কোঅপারেটিভ ফর অ্যাসিস্ট্যান্স এন্ড রিলিফ এভরিওয়্যার কেয়ার। ৪৫ সাল থেকে বাংলাদেশে মূলত সাহায্য কর্মসূচি চালিয়ে আসছে। বাংলাদেশ থেকে না, সরি, মানে ওদের যে কার্যক্রম। অক্সফাম এটা ব্রিটিশ একটা দাতব্য সংস্থা, সদর দপ্তর নাইরোবি। নাইরোবি কোন দেশে? শুধু এগুলো সদর দপ্তর গুলো পড়বা। সো কেয়ার বাংলাদেশ এটা একটা যুক্তরাষ্ট্রের সংস্থা। অক্সফাম হলো এটা হচ্ছে নাইরোবি কেনিয়াতে, হ্যাঁ কেনিয়া নাইরোবিতে সদর দপ্তর। প্রশিকা এটা বাংলাদেশের একটা এনজিও, ওরা এটা এতটুকু বড় প্রশিকা এটা বাংলাদেশ এনজিও, হ্যাঁ ৭৬ সাল থেকে মূলত কাজ করে ওরা। এখন হচ্ছে ক্লাইমেট রিস্ক ফর বাংলাদেশ। বাংলাদেশের ৬০% ভূমি
ভূপৃষ্ঠ হতে সমুদ্রপৃষ্ঠ হতে মাত্র 5 মিটার উপরে। তো ACCRR হেডলি সেন্টার ফর ক্লাইমেট প্রেডিকশন এন্ড রিসার্চ ওরা বলছে 80 সালে 40 সেন্টিমিটার বৃদ্ধি পাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। আর জিসিএম মডেলের প্রক্ষেপণ অনুসারে 2100 সালে বাংলাদেশের তাপমাত্রা 2.4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে, বৃষ্টিপাত প্রায় 10% মতো বৃদ্ধি পাবে। ওয়ার্ল্ড ব্যাংক বলছে প্রতি 3 থেকে 5 বছর বাংলাদেশে 2/3 অঞ্চল বন্যা প্লাবিত হয়। আর ঘূর্ণিঝড় বন্যা মোকাবেলায় 2050 সাল নাগাদ বাংলাদেশে বিনিয়োগ ব্যয় হবে $5,516 মিলিয়ন মার্কিন ডলার। আচ্ছা, আমরা একটু হতাশ হই তাহলে ক্লাসের শেষে। আইপিসিসি কি বলছে? ওরা বলছে 2050 সালে বাংলাদেশের ভূমির 17% বিলীন হবে, খাদ্য উৎপাদন 30% শেষ, 19টি উপকূলীয় জেলার 60,000 বর্গ কিলোমিটার এলাকা ডুবে যেতে পারে। আসলে বাংলা 1,47,000, 60,000 শেষ। 4 কোটি মানুষ লবণাক্ততার ঝুঁকিতে পড়বে। তোমরা এখানে খুলনার দাগব রিজনে কেউ আসো? তো তোমরা জানো যে এখানের মধ্যে যারা খুলনার ওই রিজন থেকে আসো, খুলনা সাতক্ষীরার লবণাক্ততা কি ভয়ঙ্কর জিনিস। আমি একটা উপজেলা গেছিলাম দাকপে খুলনা, তো ওখানে কোন টিউবওয়েলে কিন্তু তোমার মিষ্টি পানি নাই। হ্যাঁ, তারপরে পুকুরে সব পানি লবণাক্ত, সব টিউবওয়েল মানে লবণাক্ত। ওরা যেটা করে মানে পুরো 1 বছরের পানি কিন্তু একসাথে ধরে রাখতে হয়। মানে ঘরের মধ্যে যত বোতল টোতল আছে সব বৃষ্টি পানি ধরে রাখতে হবে। কি ভয়ঙ্কর একটা অবস্থা। এটা বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকার মধ্যে জিনিসটা হয়ে যাবে। হ্যাঁ, 2100 সালে হ্যাঁ পুকুর পানি সব লবণাক্ত, পুকুর টিউবওয়েল সব লবণাক্ত। ওখানে কোন রকম স্বাদু পানি নাই, কিন্তু সব লবণাক্ত। ওখানে যত রকম বোতল আছে ঘরের মধ্যে পুরো সব প্রত্যেকটা ঘর আছে বোতল দিয়ে ভর্তি, বৃষ্টি পানি দিয়ে ভর্তি। আর ওখানের মধ্যে যারা একটু ধনী আছে তারা ওই তোমার পানির স্টোরেজ স্থাপন করে ওখানে পানি জমা রাখে, মানে খাওয়ার পানি। 1/3 এলাকা ডুবে যাবে বাংলাদেশে 2100 সালে। তো বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি এন্ড অ্যাকশন প্ল্যান, এটা হচ্ছে যে উন্নয়নশীল দেশসমূহের মধ্যে বাংলাদেশ প্রথম জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সমন্বিত করা বলে না গ্রহণ করে। বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড BCCTF গঠন করা হয়েছে। তো এটা গঠন করা হয়েছে 2010 সালে। গঠন করছে তোমার বন, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। তো এখন পর্যন্ত 19 সাল পর্যন্ত 35 কোটি টাকা বরাদ্দ দিচ্ছে এখান থেকে। ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান NAP সহযোগিতা করছে UNFCCC। সো এটার যে পরিকল্পনাটা যেটা করছে ইন্টেন্ডেড ন্যাশনাল ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, এটা কি করছে পরিকল্পনা 2030 সালের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতায় 10% কার্বন নিঃসরণ হ্রাস করা এবং বাংলাদেশের নিজস্ব সক্ষমতায় 5% কার্বন নিঃসরণ হ্রাস করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এইটা খুবই গুরুত্বপূর্ণ, মহা গুরুত্বপূর্ণ ডেল্টা প্ল্যান 2100। এই ডেল্টা প্ল্যানটা ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। আচ্ছা, তোমরা অনেকে পেঁচাকে বলে NEC আর একনেক কি? এই NEC হচ্ছে একনেকের আব্বা। হ্যাঁ, এটা হচ্ছে আব্বা, এটা হলো ফাদার, এটা হচ্ছে বাচ্চা। এটা হচ্ছে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। ওরা হচ্ছে যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান, পঞ্চবার্ষিক পরিকল্পনা এগুলো করে NEC। আর একনেক হচ্ছে প্রজেক্ট গুলো করে। হ্যাঁ, যে মাহমুদের বাড়ি এখানে একটা তোমার ওদের এখানে তো তোমার ইয়ে নাই, মানে ব্রিজ নাই, কারণ ওদের এখানে কোনো খাল নাই। ওদের এমপি সাহেব ঘোষণা দিচ্ছে আগে একটা খাল কাটা হবে, এরপর একটা ব্রিজ করতে হবে। তো এগুলো হচ্ছে একনেকে করা হয় আর কি, যে প্রজেক্ট ইয়েগুলো প্ল্যানগুলো। সো আর টাকা পয়সা রিলেটেড যত সংস্থা আছে সবগুলো সভাপতিকে বলতো, টাকা ঢুকা যেগুলো ডিল করে এগুলো সভাপতিকে। তো টাকা ঢুকা রিলেটেড যা কিছু বাবা সবগুলো সভাপতি হচ্ছে প্রাইম মিনিস্টার। হ্যাঁ, টাকা ঢুকা হইলে প্রাইম মিনিস্টার, সোজা মানে মুখস্থ দিতে পারে, টাকা ঢুকা হইলে প্রাইম মিনিস্টার। বিডা, তারপরে তোমার এই যে ব্যবসা যা যা আছে আর কি, প্রাইম মিনিস্টার, টাকা থাকলে প্রাইম মিনিস্টার। তো 30 সাল নাগাদ গ্রহণ করা হয়েছে 80টা পরিকল্পনা। প্রথম 30 বছর ব্যয় হবে 3 লাখ কোটি টাকা। এটার তোমার হচ্ছে মোট খরচ হবে 3,700 কোটি মার্কিন ডলার। তো এখানের মধ্যে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, আমি স্লাইডগুলো দিতে সেখান থেকে করে নিও। আর 30 সালের মধ্যে এই আমাদের হচ্ছে যে আমরা প্ল্যানগুলো বাস্তবায়ন যদি করতে পারি তাহলে আমাদের জিডিপিতে প্রবৃদ্ধি হবে 1.5%। আর মহা গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে আমাদের এই ডেল্টা প্ল্যান হচ্ছে এই দেশের সহায়তা এবং অভিজ্ঞতা প্রদান হবে, নেদারল্যান্ডের সহায়তায় হবে এটা। তো 2030 সাল পর্যন্ত হলো স্বল্পমেয়াদী প্ল্যান,
50 সাল পর্যন্ত মধ্যমেয়াদী প্ল্যান, আর 2100 সাল পর্যন্ত হলো দীর্ঘমেয়াদী প্ল্যান। দুঃখজনকভাবে আমরা কেউ এখানে 2100 সাল পর্যন্ত বাঁচার সম্ভাবনা খুব একটা নাই, তো আমরা ওইটা আসলে দেখতে পাবো না, মানে 30 সাল পর্যন্ত আশা করি দেখতে পাবো না। আচ্ছা, এরকম করে যেতে পারি অবশ্য। 6টা হটস্পট আছে। উপকূলীয় অঞ্চল একটা হটস্পট, এটা মনে রাখো, 6টা হটস্পট। তার উপকূলীয় অঞ্চল একটা হটস্পট, পার্বত্য চট্টগ্রাম একটা হটস্পট, নদী মোহনা অঞ্চল, নগর অঞ্চল, বরেন্দ্র খরাপ্রবণ অঞ্চল, হাওড় আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল। মানে এখন তো বাংলাদেশে যেখানে বের হইলেই সব ডেভেলপমেন্ট প্রজেক্ট চলে, মানে ঢাকা শহরে তো চলাফেরা করা যায় না, ডেভেলপমেন্ট প্রজেক্ট। তো তোমরা এগুলো যারা ঢাকা আছো তোমরা অপেক্ষা করো, মানে 2030-40 সালের মধ্যে কিন্তু তোমাদের কষ্ট অনেকটুকু কমে যাবে। কেমনে কমবে জানো? 30-40 সাল পরে তোমাদের কষ্ট অনেক কমে যাবে, তোমরা কষ্ট আর করা লাগবে না, এরপর কষ্ট তোমাদের বাচ্চারা করবে। সো আমাদের 6টা হটস্পট নিয়ে কথাবার্তা বললাম। ডেভেলপ প্ল্যানের অভিষ্ট হলো 6টা, মানে আমাদের যে কেন, কারণ চলতে থাকবে এরকম, চলতে থাকবে এরকম। তুমি এখন কষ্ট করতেছো, তারপরে তোমার পরে তোমার বাচ্চা কাচ্চারা কষ্ট করবে, তারপরে তার বাচ্চা কাচ্চারা কষ্ট করবে, করতে থাকবে এরকমই হবে। তো আমাদের টোটাল 6টা উইষ্ট আছে এখানের মধ্যে। একটা হচ্ছে আমাদের বন্যা জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয় থেকে রক্ষা করা, পানি নিরাপত্তা এবং দক্ষতা বৃদ্ধি করা, তারপরে টেকসই নদী অঞ্চল এবং মোহনা ব্যবস্থা গড়ে তোলা, জলবায়ু এবং বাস্তুতন্ত্র সংরক্ষণ ব্যবহার নিশ্চিত করা, পানি সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা, ভূমি এবং পানি সম্পদের সর্বোত্তম সমন্বয় ব্যবহার নিশ্চিত করা। এটা হলো উইষ্ট 6টা। দেশীয় অর্থায়নে তোমার হচ্ছে যে টোটাল 20টা মন্ত্রণালয় এর সাথে এনগেজ এখন পর্যন্ত আছে, এটা লাগবে না, এটা বাদ। আন্তর্জাতিক অর্থায়ন হচ্ছে এই প্রতিষ্ঠান করে গ্রিন ক্লাইমেট ফান্ড, গ্রিন ক্লাইমেট ফান্ড। সো এই গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে টাকা পয়সা পাওয়ার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে ন্যাশনাল ডেজিগনেটেড অথরিটি। লাস্ট স্লাইডে চলে আসছি আমরা প্রায়। এইচডিজি বাংলাদেশ, এইচডিজির 17টা লক্ষ্যের মধ্যে 3টা লক্ষ্য জলবায়ু পরিবেশ সংক্রান্ত 1 কোটি স্টার। 13 নাম্বার যে আমাদের যে গোল সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন সাথে রিলেটেড। এই 13 নাম্বার যে আমাদের যে গোলের প্রথম যে টার্গেট, সে টার্গেটটা হচ্ছে দুর্যোগ প্রবণ এলাকায় দুর্যোগকালে প্রতি 1 লক্ষ জনগণের মধ্যে মৃত্যু নিখোঁজ সরাসরি দুর্যোগ মানুষের সংখ্যা নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে। সো কি টার্গেট নেওয়া হয়েছে? প্রতি 1 লক্ষ জনগণের মধ্যে 2020 সালের মধ্যে 6500 জনের মধ্যে নামে আনতে হবে, 30 সালের মধ্যে 1500 জনের মধ্যে নামে আনতে হবে। 2020 সালে অলরেডি চলে গেছে। তাহলে এইচডিজির 13 নাম্বার গোলের 1 নাম্বার টার্গেট হচ্ছে দুর্যোগকালে 1 লক্ষ লোকের মধ্যে ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 1500 জনের মধ্যে নামায় আনতে হবে। 1 লক্ষের মধ্যে 1500 জনের নিচে ক্ষতিগ্রস্ত হবে। সো 14 নাম্বার যে টার্গেট, তাহলে এটা হচ্ছে আমাদের 13 নাম্বার গোল। এই যে 14 নাম্বার গোল হচ্ছে টেকসই উন্নয়নের জন্য সাগর, মহাসাগর এবং সামুদ্রিক সম্পদের সংরক্ষণ টেকসই ব্যবহার। আর 30 সালের মধ্যে সামুদ্রিক এলাকার 2.5% অনেক স্টার সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত করবে। 15 নম্বর হচ্ছে আমাদের ইকোসিস্টেমকে পুনরুদ্ধার করতে হবে। আর প্রথম যে টার্গেট 15 নম্বর গোলের সেটা হচ্ছে 2020 সালের মধ্যে মোট ভূমির 20% বনভূমি স্থাপন করতে হবে। বর্তমানে 17.5% বনভূমি রয়েছে। তাহলে আমরা একটু রিভিউ করি। এইচডিজির 17টা গোলের মধ্যে 3টে হলো জলবায়ু, 13, 14, 15। 13 নাম্বার গোলের 1 নাম্বার টার্গেট হচ্ছে 1 লক্ষ লোকের মধ্যে ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 1500 মধ্যে নামে আনা। 14 নাম্বার গোলের গুরুত্বপূর্ণ টার্গেট হচ্ছে আমাদের যে 30 সালের মধ্যে 2.5% সংরক্ষিত এলাকা এখানের মধ্যে চিহ্নিত করা। আর 15 নম্বর গোল হচ্ছে ইকোসিস্টেমকে পুনরুদ্ধার করা। 20% ভূমি বনভূমি স্থাপন করা। বর্তমানে আছে কত? 17.5, মানে আরো কমবে 2.5% আমরা গাছপালা লাগাইতে হবে। আচ্ছা, তো দুর্যোগ সংক্রান্ত প্রতিষ্ঠান সদস্যপদ লাভ, এগুলো সদস্য বাংলাদেশ, এডিআরসি এশিয়ান ডিজাস্টার রিডাকশন সেন্টার, আরআইএমইএস, এএমসিডিআর, এগুলো সদস্য বাংলাদেশ। পরীক্ষা আসবে বাংলাদেশ নিচের কোন দুর্যোগ সংক্রান্ত প্রতিষ্ঠানের সদস্য নয়, তাহলে এগুলো সদস্য বাংলাদেশ। সো আমাদের যে তোমার পৃথিবীর উপরে একটা লেয়ার আছে যেটা হলো ওজোন লেয়ার। ওজোন লেয়ার মধ্যে আমাদের সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে। তো এই ওজোন স্তর সংরক্ষণ করার জন্য বাংলাদেশ মন্ট্রিল প্রোটোকলে স্বাক্ষর করে 1990 সালে। 96 সালে ওজোন সেল গঠন করা হয়েছে। 95 সালে ওজোন স্তর ক্ষয়কারী দ্রব্য সামগ্রী সংক্রান্ত জাতীয় কারিগরি কমিটি গঠন করা হয়েছে। তো এখন কি ফ্রিজের মধ্যে ক্লোরোফ্লোরোকার্বন ইউজ করা হয়? যে ফ্রিজ, এয়ার কন্ডিশনার,
সিএফসি বদলে এখন সিএফসি ব্যবহার করা কিন্তু হয় না, কারণ এগুলো নিষিদ্ধ করা হয়েছে না। সিএফসি কিন্তু পরিবেশের অনেক ক্ষতি করে। এনবিএসিপি ন্যাশনাল বায়োডাইভার্সিটি স্টাডিজ এন্ড অ্যাকশন প্ল্যান, এটা হচ্ছে এই পরিকল্পনার ভিত্তি হচ্ছে জাতিসংঘ ঘোষিত জীববৈচিত্র্য কৌশলগত পরিকল্পনা 11 থেকে 22। এবং এরা কি করছে, ওরা হচ্ছে বাংলাদেশ জীববৈচিত্র্য আইন 2017 প্রকল্প অনুমোদন করছে। আন্তর্জাতিক পদক্ষেপ হচ্ছে তোমার ইউএনডিএসি প্রতিষ্ঠা 93 সালে। কাম হচ্ছে দুর্যোগ প্রবণ দেশগুলোকে জরুরি সাহায্য প্রদান করা। ইউএনডিআরআর ইউনাইটেড নেশন অফিস ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন প্রতিষ্ঠা 1999 সালে। সদর দপ্তর হচ্ছে জেনেভা। আর দুর্যোগ ঝুঁকি হ্রাসে জাতীয় কর্মকৌশল বাস্তবায়ন করা, মানে অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন করা। সিবিএফ ক্লাইমেট ভালনারেবল ফোরাম, এটা বর্তমান সভাপতি বাংলাদেশ, 1 কোটি স্টার। নিচের কোন প্রতিষ্ঠানের বর্তমান সভাপতি বাংলাদেশ, বা সিবিএফ এর বর্তমান সভাপতি কে, বা বাংলাদেশ কোন বছরের জন্য সিবিএফ এর সভাপতি? এই বিভিন্ন প্রশ্ন আসতে পারে 2020 থেকে 2022। এই যে সারিয়ার আরো পড়াবে পরিবেশের মধ্যে, তার এখানে চলে আসতে পড়াই দিচ্ছি। সেন্দাই ফ্রেমওয়ার্ক, এগুলো পরিবেশের মধ্যে আসবে আবার। সেন্দাই ফ্রেমওয়ার্ক ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন 2015 থেকে 30। তো সেন্দাই শহরে একটা সম্মেলন ছিল 2015 সালে। ওদের যে ওরা যেটার ভিত্তি গ্রহণ করছিল সেটা হলো হিউগো ফ্রেমওয়ার্ক ফর অ্যাকশন। হয়েছে পড়ানো না? আচ্ছা, এটা 4টা তোমার অগ্রাধিকার খাত: ঝুঁকি বুঝতে পারা, প্রশমন ব্যবস্থা জোরদার করা, প্রশমনে বিনিয়োগ করা, এবং বিল ব্যাক বেটার, বিবিবি। পরীক্ষা আসতে পারে বিবিবি মানে কি, যে তোমার পরীক্ষা আসতে পারে এরকম যে সেন্দাই ফ্রেমওয়ার্কের আন্ডারে বিবিবি মানে কি, যে বিল্ড ব্যাক বেটার, এরকম আসতে পারে। তারপর বিবিবি দিয়ে অন্য কোনো কিছু দিতে পারে। সো বিবিবি মানে হচ্ছে রিকভারি, রিহ্যাবিলিটেশন এবং রিকনস্ট্রাকশন। WCDR ওয়ার্ল্ড কনফারেন্স অন ডিজাস্টার রিডাকশন শুরু হয় 2005 সালে। আনহ্যাবিটেড পুরো নাম হচ্ছে দ্য ইউনাইটেড নেশন হিউম্যান সেটেলমেন্ট প্রোগ্রাম। এটা প্রতিষ্ঠাপিত হলো কানাডার ভ্যাঙ্কুভারে 76 সালের। এটা মনে রাখবে শুধু। ওদের এই কানাডা ভ্যাঙ্কুভারে ওদের যে কনফারেন্স আছে, সে কনফারেন্স অবলম্বনে এটা প্রতিষ্ঠিত হয়েছে 78 সালে। আর মহা গুরুত্বপূর্ণ, এটা হলো নারীবিতে সদর দপ্তর আনহ্যাবিটেটের। থ্যাংক ইউ। স্লাইডগুলো দিয়ে দিব। হ্যাঁ, স্লাইডগুলো একটু ফন্টগুলো ঠিক করে দিব, অসুবিধা নাই, ডোন্ট ওরি। একজন প্রশ্ন করছিল শুধু স্লাইডগুলো পড়লে হবে কিনা, শুধু স্লাইডগুলো পড়লে হবে কিনা, এটা খুব একটা কঠিন প্রশ্ন, কারণ তুমি এর মাধ্যমে আমাকে একটা মানে একটা বিপজ্জনক পরিস্থিতিতে ফেলা দিচ্ছ। ওর ধরো স্লাইড থেকে আসলো না 100%, তুমি কবে ভাই আপনার স্লাইড তো পড়ছিলাম, আমার স্লাইড